ঘরের দরজা এবং জানালার রং গাঢ় বেগুনি। বেগুনি রং তাকে কখনো আকর্ষণ করে না। তার ধারণা শুধু তাকে না, এই রং কাউকেই আকর্ষণ করে না। তবু নিয়ম করা হয়েছে সব রেস্টুরেন্টের রং হবে বেগুনি। দরজা জানালা বেগুনি, পর্দা বেগুনি, এমনকি মেঝেতে যে কৃত্রিম মার্বেল বসানো থাকবে তার রঙও হবে বেগুনি। রঙের গাঢ়ত্ব থেকে বোঝা যাবে কোথায় কি খাবার পাওয়া যায়। খুব হালকা বেগুনির মানে এখানে পানীয় ছাড়া কিছুই পাওয়া যাবে না। তিনি যে ঘরের সামনে দাঁড়িয়ে আছেন সে ঘরের রং হালকা বেগুনি। তার প্রয়োজন গরম কফির। সিনথেটিক কফি নয়, আসল কফি। সব রেস্টুরেন্টে আসল কফি পাওয়া যায় না। এখানে কি পাওয়া যাবে? আসল কফি খাবার মানুষ নেই বললেই হয়। এত টাকা দিয়ে কে যাবে আসল কফি খেতে? তাছাড়া এমন না যে কৃত্রিম কফির স্বাদ আসলের মতো নয়। খুব কম মানুষই প্রভেদ ধরতে পারে। সব রেস্টুরেন্টে আসল কফি রাখে না এই কারণেই। তিনি রেস্টুরেন্টে ঢুকবেন কি ঢুকবেন না তা নিয়ে একটু দ্বিধার মধ্যে পড়লেন। বেশি লোকজন হয় এমন জায়গাগুলি তিনি এড়িয়ে চলেন। লোকজন তাকে চিনে ফেলে, তারা অস্বস্তি বোধ করতে থাকে, তিনিও অস্বস্তি বোধ করেন। আজকের এই রেস্টুরেন্টে তিনি যদি ঢুকেন তাহলে কি হবে তা তিনি আন্দাজ করতে পারেন। তিনি ঢোকামাত্র লোকজনের কথাবার্তা বন্ধ হয়ে যাবে। শতকরা 10 ভাগ লোক এক দৃষ্টিতে তার দিকে তাকিয়ে থাকবে, শতকরা 20 ভাগ লোক আর চোখে তাকাবে, বাকিরা এমন এক ভঙ্গি করবে যেন তারা তাকে দেখতেই পায়নি। কফির দাম দেওয়ার সময় রেস্টুরেন্টের মালিক বিনয়ে গলে গিয়ে বলবে, আপনি যে এসেছেন এই আমাদের পরম সৌভাগ্য। আমাদের কফি কেমন লাগলো তা যদি একটু লিখে দেন বড় আনন্দিত হই। কফি কুৎসিত হলেও তাকে লিখতে হবে, আপনাদের কফি পান করে তৃপ্তি পেয়েছি। পরের বার যদি এই রেস্টুরেন্টে আসেন তাহলে দেখবেন তার লেখা এরা ফ্রেমে করে বাঁধিয়ে রেখেছে। হাস্যকর সব ব্যাপার। দীর্ঘদিন এইসব হাস্যকর ব্যাপার তাকে সহ্য করতে হয়েছে। রেস্টুরেন্টের মালিক নিজেই চলে এসেছে। বিনয়ে মাথা এমন নিচু করেছে যে থুতনি লেগে গেছে বুকের সঙ্গে। খাঁটি কফি স্যার, ভূমধ্য সাগর অঞ্চলের কফি। ধন্যবাদ। কফি কেমন লাগলো যদি লিখে দেন বড় আনন্দিত হব। আমাদের পরম সৌভাগ্য যে আপনি। দীর্ঘ বক্তৃতার প্রয়োজন নেই। কফি কেমন লাগলো আমি লিখে দেব। আপনার কি একটা ছবি তুলে রাখার অনুমতি পাবো স্যার? না, আমি ছবি তুলতে দেই না। তিনি কফিতে চুমুক দিচ্ছেন। কারো দিকে না তাকিয়েও বুঝতে পারছেন শতকরা 10 জন লোক তার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। কেউ কেউ চোখের পলকও ফেলছে না। এভাবে তাকিয়ে থাকার কি মানে হয়? এমন তো না যে সেকেন্ডে সেকেন্ডে তার চেহারা বদলাচ্ছে। তিনি গিরগিটি নন, মানুষ। যে গিরগিটি মুহূর্তে মুহূর্তে রং বদলায় তার দিকেও মানুষ এভাবে তাকায় না। তিনি ওভারকোটের পকেট থেকে পত্রিকা বের করলেন, নিজেকে যথাসম্ভব আড়াল করে ফেলার একটা চেষ্টা। তাকে খবরের কাগজ সঙ্গে নিয়ে ঘুরতে হয় শুধু এই কারণেই। স্যার, আমি কি আপনার টেবিলে বসতে পারি? তিনি খবরের কাগজ চোখের সামনে থেকে নামালেন। 22-23 বছরের একজন তরুণী দাঁড়িয়ে আছে, হাতে এক গাদা বই। বিশ্ববিদ্যালয়ের ছাত্রী হবে। বিশ্ববিদ্যালয়ের ছাত্রী অথচ তাকে চিনতে পারছেন না। তিনি অসম্ভব বিরক্ত হলেন। এই এক মজার ব্যাপার। লোকজন তাকে চিনতে পারলে তিনি বিরক্ত হন, চিনতে না পারলেও বিরক্ত হন। স্যার, আমি কি বসবো? হ্যাঁ, বসতে পারো। মেয়েটা পরবর্তীকালে বেশ কিছু কাজ করলো আনাড়ির মতো। চেয়ারটা টানলো শব্দ করে, ধপ করে বসলো। কিশোরীর কৌতূহল নিয়ে মাথা ঘুরিয়ে ঘুরিয়ে চারদিক দেখতে লাগলো। স্যার, ওয়েটার এসে কি অর্ডার নিয়ে যাবে, না আমাকে খাবার আনতে যেতে হবে? এটা কি সেলফ সার্ভিস? তিনি খবরের কাগজ ভাঁজ করে পকেটে রাখলেন। তার গলার স্বর এমনিতেই রুক্ষ। সেই রুক্ষ স্বর আরও খানিকটা কর্কশ করে বললেন, কোনো রেস্টুরেন্ট সেলফ সার্ভিস কিনা তারা কি ধরনের খাবার দেবে তার রং দেখেই বোঝা যায়। তুমি বুঝতে পারছো না কেন? আমি কালার ব্লাইন্ড। বেগুনি এবং গোলাপি এই দুটি রং আমি দেখতে পাই না। ও, এটা সেলফ সার্ভিস রেস্টুরেন্ট, তোমাকে গিয়ে খাবার আনতে হবে। মেয়েটি উঠে চলে গেল। টেবিলের উপর সে কয়েকটি বই রেখে গেছে। সবচেয়ে উপরে রাখা বইটার নাম পড়ে তার ভ্রু কুঁচকে গেল। অতিপ্রাকৃত গল্পগুচ্ছ। লেখকের নাম আরফব। বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্রী, সে পড়ছে অতিপ্রাকৃত গল্প। এর কোনো মানে হয়? লজিক শূন্য একটি বিষয়ে মানুষের আগ্রহ হয় কি করে কে জানে। তিনি মনে করেন যারা এই সমস্ত বই লেখে তারা যেমন অসুস্থ, আবার যারা পড়ে তারাও অসুস্থ। মেয়েটি ফিরে আসছে মুখ শুকনো, খানিকটা বিব্রত। সঙ্গে কোনো খাবারের ট্রে নেই। এখানে জিনিসপত্রের দাম খুব বেশি। সামান্য কফির দাম যাচ্ছে 21 লি।
তোমার কাছে কি 21 লি নেই? আছে, কিন্তু সামান্য কফির জন্য এতগুলো লি খরচ করব কিনা তাই ভাবছি। এই যে ভাবনাটা তুমি ভাবছো, তার মানে তুমি লজিক ব্যবহার করছো। যে মেয়ে লজিক ব্যবহার করে সে কিভাবে অতিপ্রাকৃত গল্পগুচ্ছ পড়ে তা আমি বুঝতে পারছি না। এই গল্পগুলির মধ্যেও এক ধরনের লজিক আছে। আপনি যেহেতু কোনোদিন এ জাতীয় গল্প পড়েননি, আপনি বুঝতে পারছেন না। স্যার, আপনি এই বইটা নিয়ে যান, পড়ে দেখুন। এ জাতীয় বই আমি আগে পড়িনি তা কী করে বললে? আপনি হচ্ছেন মহামতি ফিহা। এ জাতীয় বই পড়া আপনার পক্ষে সম্ভব নয়। তুমি আমাকে চেনো? আপনাকে কেন চিনব না? আমি কি পৃথিবীর মেয়ে না? কি নাম তোমার? আমার নাম নুহাস। পড়াশোনা করো? না, বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরির ক্যাটালগার। পটে প্রচুর কফি আছে, তুমি ইচ্ছা করলে কফি খেতে পারো। ধন্যবাদ স্যার। নুহাস সাবধানে কফি ঢালল। কফির পেয়ালায় ছোট ছোট চুমুক দিচ্ছে। ফিহার শুরুতে মনে হয়েছিল এই মেয়েটির চেহারা বিশেষত্বহীন। এখন তা মনে হচ্ছে না। এর চেহারায় এক ধরনের মায়া আছে যা মানুষকে আকর্ষণ করে। ফিহার ভুরু কুঁচকে গেল। তার চিন্তায় ভুল হচ্ছে। মায়া আবার কি? মায়া তৈরি হয় কিছু বিশেষ বিশেষ কারণে। এই মেয়েটির মধ্যে বিশেষ কারণের কি আছে? মেয়েটির কফি শেষ করে রুমালে ঠোঁট মুছতে মুছতে বলল, এত জঘন্য কফি আমি স্যার জীবনে খাইনি। ফিহা হেসে ফেলল। মেয়েটা সত্যি কথা বলেছে। মেয়েটির উপর মায়া তৈরি হওয়ার একটি কারণ পাওয়া গেল। তার মধ্যে সারল্য আছে। আরেকটি জিনিস আছে, মেয়েটি লাজুক কিন্তু আত্মবিশ্বাসী। লাজুক মানুষের আত্মবিশ্বাস কম থাকে। স্যার, আমি যাই। বইটা কি আপনি রাখবেন? না, আমি আবর্জনা পড়ি না। পড়তে হবে না স্যার, শুধু বইটা হাতে নিন। আপনি বইটা হাতে নিলে আমার ভালো লাগবে। আরফাব আমার খুব প্রিয় লেখক। বারবার এক ধরনের কথা বলতে আমার ভালো লাগে না। তোমাকে তো একবার বলেছি এই আবর্জনা আমি হাত দিয়ে ছোবো না। নুহাসের মুখ কালো হয়ে গেল। তৎক্ষণাৎ চোখ ভিজে গেল। দেখেই মনে হচ্ছে মেয়েটা তার কথায় খুব কষ্ট পেয়েছে। এতটা রূঢ় তিনি না হলেও পারতেন। বয়সের সঙ্গে সঙ্গে তার নিজের উপর দখল কমে আসছে। এটা ভালো কথা না। এই মেয়েটির একজন প্রিয় লেখক থাকতেই পারে। মেয়েটির প্রিয় লেখক যে তারও প্রিয় হতে হবে এমন তো কথা নেই। স্যার, আমি যাই। আপনাকে বিরক্ত করে থাকলে ক্ষমা চাচ্ছি। মেয়েটা ঘর ছেড়ে যাচ্ছে। যেভাবে ছুটে যাচ্ছে তাতে মনে হয় অবধারিতভাবে দরজার সঙ্গে ধাক্কা খাবে। হলোও তাই। মেয়েটা দরজার সঙ্গে ধাক্কা খেল। পদার্থবিদ মহামতি ফিহা কাগজে বড় বড় করে লিখলেন, কফি পান করে তৃপ্তি পেয়েছি। নিচে নাম সই করলেন। রেস্টুরেন্ট থেকে বের হয়ে হাঁটতে শুরু করলেন কমিউন অফিসের দিকে। কমিউন কর্মাধ্যক্ষ মার্লা লির সঙ্গে তার আজ দেখা করার কথা। অ্যাপয়েন্টমেন্ট ছিল সকাল 11টায়। এখন বাজছে 11:30। আধ ঘন্টা দেরি। তার জন্য মার্লা লি বিরক্ত হবেন না, বরং মধুর ভঙ্গিতে হাসবেন। মার্লা লি একজন মেন্টালিস্ট। মেন্টালিস্টরা কখনো বিরক্ত হয় না। আজ পর্যন্ত শোনা যায়নি কোনো মেন্টালিস্ট উঁচু গলায় কথা বলেছে বা বিরক্তি প্রকাশ করেছে। পৃথিবীর সমস্ত ক্ষমতা যাদের হাতে, তাদের বিরক্ত হবার প্রয়োজন নেই। ফিহাকে সরাসরি মার্লা লির ব্যক্তিগত ঘরে নিয়ে যাওয়া হলো। ঘরটা অন্ধকার। জানলার ভারী পর্দা টান টান করে বন্ধ করা। দিনের বেলাতেও ঘরে আলো জ্বলছে। সে আলো যথেষ্ট নয়। ফিহা লক্ষ্য করেছেন সব মেন্টালিস্টদের ঘরই খানিকটা অন্ধকার। সম্ভবত এরা আলো সহ্য করতে পারে না, কিংবা এদের আলোর তেমন প্রয়োজন নেই। ফিহা বললেন, আমি বোধহয় একটু দেরি করে ফেললাম। মার্লা লি হাসলেন, মেন্টালিস্টদের মধুর হাসি। উঠে দাঁড়িয়ে মাথা নিচু করে বিনয় এবং শ্রদ্ধা প্রকাশ করলেন। আপনি এসেছেন এতেই আমি ধন্য। আপনার জন্য খাঁটি কফি তৈরি করা আছে। ভূমধ্যসাগরীয় অঞ্চলের স্বাদহীন কফি নয়, ভালো কফি। আমি কফির প্রয়োজন বোধ করছি না। ফিহার মুখের ভেতরটা শুকিয়ে যাচ্ছে। মেন্টালিস্টদের সামনে বসলেই এরকম হয়। মুখের ভেতরটা শুকিয়ে যায়, জিভ হয়ে যায় কাগজের মতো। এটা তার একার হয় না, সবারই হয়। তাহা তিনি জানেন না। তিনি প্রচণ্ড রকম ক্রোধ এবং ঘৃণা নিয়ে মার্লা লির দিকে তাকালেন। মানুষটা শান্ত ভঙ্গিতে চেয়ারে বসে আছে, অথচ এর মধ্যেই জেনে গেছে তিনি ভূমধ্যসাগরীয় অঞ্চলের কফি খেয়ে এসেছেন। মেন্টালিস্টরা তার মাথা থেকে যাবতীয় তথ্য কত সহজে বের করে নিয়ে যাচ্ছে, অথচ তিনি কিছুই জানতে পারছেন না। মার্লা লি এই মুহূর্তে কী ভাবছে তা তিনি জানেন না, অথচ সে জানে তিনি কী ভাবছেন। এরা মেন্টালিস্ট। এদের কাছ থেকে কিছুই গোপন করা যায় না। এরা কোনো এক বিচিত্র উপায়ে অন্যের মাথার ভেতর থেকে সমস্ত তথ্য বের করে নিতে পারে।
পদ্ধতিটি টেলিপ্যাথিক। তা কি করে কাজ করে ফিহা জানেন না। মহামতি ফিহা, আপনি কি কোনো কিছু নিয়ে চিন্তিত? আমি চিন্তিত কিনা তা প্রশ্ন করে জানার দরকার নেই। আপনি কি আমার মাথার ভেতরটা খোলা বইয়ের মতো পড়ে ফেলতে পারছেন না? আপনার ধারণা সঠিক নয়। আমরা সারাক্ষণ অন্যের মাথার ভেতর বসে থাকি না। অন্যের ভুবনে প্রবেশ করার স্বাধীনতা হরণ করার মতো। আমরা ব্যক্তি স্বাধীনতায় বিশ্বাস করি। আমি আপনাকে কথা দিতে পারি যে এখানে আসার পর থেকে আমি আপনার মাথা থেকে কিছুই জানার চেষ্টা করিনি। কিছুই না? না। তাহলে কেন বললেন যে আপনার কাছে ভালো কফি আছে? ভূমধ্যসাগরীয় অঞ্চলের বাজে কফি না? এটা বলতে হলে আপনাকে জানতে হবে যে কিছুক্ষণ আগেই আমি ভূমধ্যসাগরীয় অঞ্চলের বাজে কফি খেয়েছি। মহামতি ফিহা, এটা বলার জন্য আপনার মস্তিষ্কে ঢোকার প্রয়োজন পড়ে না। রেস্টুরেন্টগুলিতে এখন ভূমধ্যসাগরীয় কফি ছাড়া কিছু পাওয়া যায় না। কমিউন কর্মাধ্যক্ষ হিসেবে আমি জানি কখন কোথায় কি পাওয়া যায়। আপনার কাছে কি আমার কথা যুক্তিসঙ্গত মনে হচ্ছে? ফিহা চুপ করে রইলেন, কারণ কথাগুলি তার কাছে যুক্তিযুক্ত মনে হচ্ছে। মারলা লি চেয়ারে হেলান দিতে দিতে বললেন, আপনাকে আরেকটা কথা বলি। আপনি খুব ভালো করেই জানেন যে মেন্টালিস্টরা সাধারণ মানুষকে প্রভাবিত করতে পারে। আপনি আমার অফিসে ঢুকলেন প্রচণ্ড রাগ নিয়ে। আমি ইচ্ছা করলে মানসিক ক্ষমতা ব্যবহার করে আপনার রাগ কমিয়ে দিতে পারতাম। তাকে আমি করেছি? করিনি। এই প্রসঙ্গ থাক। কী জন্য আমাকে তলব করা হয়েছে বলুন। আমার হাতে সময় বেশি নেই। আপনাকে তলব করা হয়নি মহামতি ফিহা। এত স্পর্ধা আমার নেই। আমি নিজেই যেতাম আপনার কাছে, কিন্তু আপনি জানিয়ে দিয়েছেন আপনার বাড়ির 1000 গজের ভেতর যে কোনো মেন্টালিস্ট না যায়। আমরা আপনার ইচ্ছাকে আদেশ বলে মনে করি। সে কারণেই প্রয়োজন হলেও আপনার কাছে যাই না। অতি বিনীত ভঙ্গিতে আপনাকে আসতে বলি। আশা করি আমাদের এই ধৃষ্টতা আপনি ক্ষমাসুন্দর চোখে দেখবেন। ক্লান্তিকর দীর্ঘ বিনয় বাক্য আমার পছন্দ নয়। যা বলতে চান বলুন। বলছি, তার আগে একটু কফি দিতে বলি। বলুন। কফি চলে এলো। মারলা লি নিজের হাতে পট থেকে কফি ঢাললেন। ভালো কফি বলাই বাহুল্য। কফির গন্ধ সারা ঘরে ছড়িয়ে পড়ছে। মারলা লি কফির কাপ এগিয়ে দিতে দিতে বললেন, মেন্টালিস্টরা সাধারণ মানুষের অকারণ ঘৃণার কেন্দ্রবিন্দু হয়ে দাঁড়িয়েছে। আপনি সাধারণ মানুষ নন, আপনি হচ্ছেন মহামতি ফিহা। বলা হয়ে থাকে সর্বকালের সর্বশ্রেষ্ঠ পদার্থবিদ। আপনিও যদি সাধারণ মানুষের মতো ভাবেন তাহলে কি করে হয়? এসব থাক, কাজের কথায় আসুন। কফি শেষ হোক, তারপর আমরা কাজের কথায় আসব। যদিও এখন যে কথা বলছি তা আপনার কাছে অকাজের কথা হলেও আমার কাছে কাজের কথা। ফিহা, আপনার কোটের পকেটে আজকের একটা খবরের কাগজ দেখা যাচ্ছে। আপনি কি কাগজটা পড়েছেন? হ্যাঁ। তাহলে নিশ্চয়ই লক্ষ্য করেছেন একটা খবর ছাপা হয়েছে। ক্রুদ্ধ জনতার হাতে 20 বছর বয়সী একজন তরুণী এবং তার 4 বছর বয়সী কন্যার মৃত্যু। এদের অপরাধ, এরা মেন্টালিস্ট। ফিহা, ক্ষিপ্ত মানুষের হাতে অসংখ্য মেন্টালিস্টের মৃত্যু ঘটছে, কিন্তু আপনি একটি উদাহরণও পাবেন না যেখানে মেন্টালিস্টদের হাতে সাধারণ মানুষের মৃত্যু ঘটছে। কফি শেষ হয়েছে, এখন বলুন কি বলবেন। শুনতে পাই আপনি চতুর্মাত্রিক সময়ে সমীকরণের সমাধান করেছেন। কোথায় শুনতে পান? শুনতে পাই বললে ভুল হবে, অনুমান করছি। অনুমানের ভিত্তি কি? এই বিষয়টা নিয়ে আপনি দীর্ঘদিন গবেষণা করছেন, পড়াশোনা করছেন। আপনার কাজের ধরন আমরা জানি। যখন কিছু শুরু করেন অন্য কোনো দিকে তাকান না। কাজটা যখন শেষ হয় তখন আনন্দিত ভঙ্গিতে ঘুরে বেড়ান। পাবলিক কফি শপে কফি খেতে চান। এই সময় আপনি রংচঙে কাপড় পরতে ভালোবাসেন। এইসব লক্ষণ থেকে মনে হচ্ছে আমি সময় সমীকরণের সমাধান করেছি। হ্যাঁ, বড় কোনো কাজ শেষ হলে আপনি বিজ্ঞান একাডেমির সঙ্গে সব রকম যোগাযোগ বেশ কিছুদিন বন্ধ রাখেন। তাদের নির্দেশ দিয়ে তারাও যেন আপনার সঙ্গে যোগাযোগ না করে। গত 21 দিন ধরে বিজ্ঞান একাডেমির সঙ্গে আপনার কোনো যোগাযোগ নেই। এই থেকে অনুমান করছি সমীকরণটির সমাধান আপনি করেছেন। যদি করেই থাকি তাতে আপনার আগ্রহের কারণ কি? আমি বিজ্ঞান তেমন জানি না। যতটুকু জানি তার থেকে বলতে পারি আপনার সমীকরণ পরীক্ষা করার জন্য বিপুল অর্থের প্রয়োজন। থিওরি এক জিনিস, থিওরির ইঞ্জিনিয়ারিং প্রয়োগ অন্য জিনিস। আমরা প্রয়োগের দিকটি দেখতে চাই। আমরা আপনাকে বলতে চাই যে অর্থ কোনো সমস্যা নয়। শুনে খুশি হলাম। আপনি শুনে দুঃখিত হবেন যে আমি সময় সমীকরণের সমাধান বের করতে পারিনি। পারেননি? না। আমার কথা বিশ্বাস না হলে আমার মাথার ভেতর ঢুকে পরীক্ষা করে দেখতে পারেন। এইসব কি বলছেন? আপনার মুখের কথাই যথেষ্ট। আর একটু কফি কি দিতে বলবো? না। ফিহা উঠে দাঁড়ালেন। মারলা লি তাকে দরজা পর্যন্ত এগিয়ে দিলেন। মধুর ভঙ্গিতে বললেন,
কষ্ট করে এসেছেন সেজন্য অসংখ্য ধন্যবাদ মহামতি ফিহা। এই সামান্য উপহারটিকে আপনি গ্রহণ করবেন। মারলা লি বড় একটা প্যাকেট এগিয়ে দিলেন। কি আছে এখানে? কফি বিনস, প্রথম শ্রেণীর কফি। অনেক ঝামেলা করে আপনার জন্য জোগাড় করেছি, গ্রহণ করলে আনন্দিত হব। ফিহা প্যাকেটটা হাতে নিলেন। উপহার পেয়ে তিনি যে খুব আনন্দিত হয়েছেন তা মনে হলো না। প্যাকেটটা ডাস্টবিনে ছুঁড়ে ফেলতে পারলে তিনি সবচেয়ে আনন্দিত হতেন। তা সম্ভব নয়। মেন্টালিস্টের সঙ্গে সঙ্গে তা বুঝতে পারবে, আর তার ফলাফল শুভ হবে না। আচ্ছা, কফির এই প্যাকেটটা লাইব্রেরি মেয়েটাকে দিয়ে দিলে কেমন হয়? বেচারিকে তিনি কিছুটা হলেও আহত করেছেন। কফির প্যাকেট পেলে খুশি হবে। মেয়েটার কাছ থেকে অতিপ্রাকৃত গল্পের বইটাও চেয়ে নেওয়া যায়। একটা গল্প পড়লে কিছুই যায় আসে না। ফিহা লাইব্রেরির সঙ্গে যোগাযোগ করলেন। যোগাযোগ হাঁটতে হাঁটতেই করা গেল। পকেটে রাখা কমিউনিকেটর তৎক্ষণাৎ বিশ্ববিদ্যালয় লাইব্রেরির সঙ্গে মনোযোগ করিয়ে দিল। ফিহাকে পরিচয় দিতে হলো না। যে বিশেষ ফ্রিকোয়েন্সির কমিউনিকেটর তিনি ব্যবহার করেন তা সবারই মোটামুটি পরিচিত। লাইব্রেরির ডিরেক্টর খানিকটা ভীত গলায় বলল, কি ব্যাপার স্যার? কোনো ব্যাপার না, আপনাদের একজন ক্যাটালগারের সঙ্গে কথা বলতে চাই। তার নামটা কি বলবেন? ফিহার ভ্রু কুঞ্চিত হলো। নামটা তার মনে পড়ছে না। নাম মনে রাখার চেষ্টা করেনি বলে মনে নেই। অপ্রয়োজনীয় কিছু মনে রাখার চেষ্টা করে মস্তিষ্ক ভারাক্রান্ত করার তিনি কোনো কারণ দেখেন না। নাম মনে পড়ছে না। অল্প বয়সী একটা মেয়ে অতিপ্রাকৃত গল্প পছন্দ করে, কফি খেতে ভালোবাসে। স্যার, আপনি যার সঙ্গে কথা বলেছেন তার নাম কি নুহাস? হ্যাঁ, নুহাস। স্যার, আমি তাকে ডেকে দিচ্ছি, একটু ধরুন স্যার, 1 মিনিট। তিনি কমিউনিকেটরের বোতাম চেপে রাখলেন। 1 মিনিট অপেক্ষা করার কথা 1 মিনিট 20 সেকেন্ডের মাথায় লাইব্রেরির ডিরেক্টরের গলা পাওয়া গেল। স্যার, একটা ছোট সমস্যা হয়েছে। মেয়েটি বাড়ি চলে গেছে, কাউকে কিছু না জানিয়ে চলে গেছে। ক্যাটালগ সেকশনে গিয়ে জানতে পারলাম কি একটা কারণে খুব মন খারাপ করে আছে লাইব্রেরিতে এসেছিল। একটা বই ছিঁড়ে কুটি করছে। বইটা হলো অতিপ্রাকৃত গল্পগুচ্ছ। তারপর বাসায় চলে গেছে। স্যার, আমি কি বেশি কথা বলছি? তা বলছেন? ক্ষমা প্রার্থনা করছি স্যার। মেয়েটা থাকে সাধারণ আবাসিক প্রকল্পের 118 নং কক্ষে। তাকে আনার জন্য লোক পাঠাচ্ছি। তার কোনো প্রয়োজন নেই। মেয়েটির কমিউনিকেটরের সুবিধা নেই, থাকলে এক্ষুনি আপনার সঙ্গে যোগাযোগ করিয়ে দিতাম। অত্যন্ত দুঃখিত স্যার। আপনারা তো দুঃখিত হবার কিছু নেই। তাকে কিছু বলতে হবে? কিছুই বলতে হবে না, ধন্যবাদ। ফিহা কমিউনিকেটরের সুইচ বন্ধ করে দিলেন। তিনি অনির্দিষ্ট ভঙ্গিতে এগুচ্ছেন। পা ফেলছেন অতি দ্রুত, তবে বাড়ির দিকে যাচ্ছেন না। বাড়ি ফিরতে কেন জানি ইচ্ছা করছে না। তার মাথায় সিনথেটিক ফায়ারের টুপি। টুপিতে চেহারা ঢাকা পড়েছে, অন্তত তার তাই ধারণা। কফির প্যাকেটটা ফেলে দিতে হবে। কোনো ডাস্টবিন পাচ্ছেন না। এই জিনিস ডাস্টবিন ছাড়া কোথাও ফেলা যাবে না। ফিহা কফির প্যাকেটটা ছুঁড়ে ফেললেন। তার লক্ষ্য ভালোই, প্যাকেটটা ডাস্টবিনে পড়ল। ফিহা আকাশের দিকে তাকালেন। সূর্য দেখা যাচ্ছে না, মেঘে ঢাকা পড়েছে। আকাশের দিকে তাকানো যাচ্ছে। প্রাচীন মানুষ সূর্যকে পূজা করত, চন্দ্রকে পূজা করত, গ্রহ নক্ষত্রকেও পূজা দেওয়া হতো। আকাশকে করতো না কেন? পূজা পাওয়ার যোগ্যতা আকাশের চেয়ে বেশি আর কার আছে? ঈশ্বরকে সীমার ভেতর কল্পনা করা অনুচিত। সূর্য, চন্দ্র, গ্রহ, নক্ষত্র সবই সীমায় আবদ্ধ, একমাত্র আকাশই সীমাহীন। স্যার! ফিহা চমকে তাকালেন। দীর্ঘদেহী সবুজ পোশাক পরা যুবকটি বলল, আপনাকে কি সাহায্য করতে পারি? আমাকে একমাত্র আমি সাহায্য করি, অন্য কেউ আমাকে সাহায্য করতে পারে না। আপনি কে? আমি স্যার টহল পুলিশ। ও আচ্ছা, টহল পুলিশ। আপনার গায়ের সবুজ পোশাক দেখে আমার অনুমান করা উচিত ছিল। আপনি কি কোনো ঠিকানা খুঁজে বেড়াচ্ছেন? আমি আকাশের দিকে তাকিয়েছিলাম। আকাশের দিকে তাকিয়ে কি কেউ ঠিকানা খোঁজে? আপনি আকাশের দিকে তাকিয়েছেন কিছুক্ষণ আগে। আমি অনেকক্ষণ ধরেই আপনাকে অনুসরণ করছি। লক্ষ্য করছি আপনি রাস্তার নাম্বার পড়তে পড়তে এগুচ্ছেন। অনেকক্ষণ ধরেই আমাকে অনুসরণ করছেন কেন? আমাদের উপর নির্দেশ আছে, যে কে উদ্দেশ্যবিহীনভাবে হাঁটলে তাকে অনুসরণ করতে হবে। আপনাকেও সেই কারণে অনুসরণ করছি। আপনি যে মহামতি ফিহা তা মাত্র কিছুক্ষণ আগে বুঝতে পেরেছি। অটোগ্রাফ চাইলে অটোগ্রাফ নিতে পারেন। স্যার, আপনি কি আমার উপর বিরক্ত হয়েছেন? না, বিরক্ত হইনি। আমার সঙ্গে গাড়ি আছে, আপনি যেখানে যেতে চান নিয়ে যাব। আপনি এই মুহূর্তে আমার ইচ্ছা করছে আকাশের দিকে যেতে। আপনার গাড়িতে চড়ে সেই ইচ্ছা মেটানো সম্ভব নয়। আমরা এখন আছি কোথায়?
আপনি স্যার শহরের শেষ প্রান্তে চলে এসেছেন, আর মাত্র 10 গজ গেলে নিষিদ্ধ এলাকায় চলে যাবেন। মেন্টালিস্টদের এলাকা? জি স্যার। মেন্টালিস্টদের এলাকা কতটুকু? আমার পক্ষে বলা সম্ভব নয় স্যার, ওই এলাকা আমার জন্যও নিষিদ্ধ। কতজন মেন্টালিস্ট এই শহরে আছে তা জানেন? তাও জানি না, তাদের সংখ্যা কখনো প্রকাশ করা হয় না। তবে এ শহরের সাধারণ মানুষ এই মুহূর্তে আছে 90,711 জন। গত বছরও জনসংখ্যা ছিল 1,20,000-এর মতো। কমে গেল কেন? আমার জানা নেই স্যার। আপনার সঙ্গে আমার যে কথাবার্তা হচ্ছে তা মেন্টালিস্টরা বুঝতে পারছে? পারছে স্যার, পুলিশের উপর এদের সরাসরি নিয়ন্ত্রণ আছে। মেন্টালিস্টদের আবাসিক এলাকা কি একটা জায়গায় সীমাবদ্ধ, না সারা শহরে ছড়িয়ে ছিটিয়ে আছে? এরা বাস করে ভূগর্ভস্থ শহরে। এই শহর কত বড়, কতটুকু ছড়ানো তা আমরা জানি না স্যার। আগে কেউ কেউ বাইরে থাকতো, এখন নেই বললেই চলে। আপনার নাম কি? এরিন। এরিন, আপনি কি কখনো ভেবেছেন যে আমরা মানুষ হিসেবে দুটো ভাগে ভাগ হয়ে গেছি? একদল থাকছে মাটির ওপরে, একদল চলে গিয়েছে মাটির নিচে। এসব নিয়ে আমি ভাবি না স্যার, কেউই ভাবে না। কেন ভাবে না বলুন তো? জানি না স্যার, আমাদের ভাবতে দেওয়া হয় না। আমাদের ভাবনা, আমাদের কল্পনা নিয়ন্ত্রিত। আমরা কি ভাববো মেন্টালিস্টরা তা ঠিক করে দেয়। যখন তারা সিদ্ধান্ত নেয় আমাদের সুখী হওয়া উচিত, আমরা সুখী হই। যখন ভাবে আমাদের অসুখী হওয়া উচিত, আমরা অসুখী হই। কিছু মনে করবেন না স্যার, আপনি কিন্তু স্বাধীনভাবেই চিন্তা করছেন। হ্যাঁ, তা করছি এবং অবাক হচ্ছি। আপনি আপনার গাড়ি নিয়ে আসুন, আমি একটা জায়গায় যাব। সাধারণ আবাসিক প্রকল্প, 118 নম্বর কক্ষ। একটি অল্পবয়স্ক মেয়ের সঙ্গে কথা বলবো বলে ভাবছি। মেয়েটির নাম নুহাস। এরিন লম্বা লম্বা পা ফেলে গাড়ি আনতে রওনা হলো। ফিহা দাঁড়িয়ে আছেন প্রশস্ত রাস্তার একপাশের ফুটপাতে। 15 মিনিট পর পর স্বয়ংক্রিয় ট্রাম যাচ্ছে। এছাড়া রাস্তায় যানবাহন বা লোক চলাচল নেই। প্রাণহীন একটি শহর। সারাদিন হেঁটেও তিনি কোনো শিশুর দেখা পাননি। শিশু সনদগুলি শহরের বাইরে। বাবা মার সঙ্গে শিশুদের রাখা হয় না, তারা বড় হয় শিশু সদনে। বছরে একবার অল্প কিছু সময়ের জন্য বাবা মারা শিশুদের দেখতে যেতে পারেন। আচ্ছা, মেন্টালিস্টদের শিশুরা কোথায় বড় হয়? তাদের শিশু সনদগুলি কোথায়? তিনি জানেন না। ফিহা ক্লান্ত বোধ করছেন, শীত লাগছে। আজ কত তারিখ, কী বার তিনি কিছুই জানেন না। তিনি ছুটি ভোগ করছেন। ছুটির সময় কিছুই মনে রাখতে চান না। ছুটি কাটান শহরের রাস্তায় রাস্তায় ঘুরে। বাইরে কোথাও যেতে ইচ্ছে করে না। সমুদ্র, পাহাড়, পর্বত, অরণ্য কিছুই দেখতে ইচ্ছে করে না। তার বয়স 50। অনেকখানি সময় তিনি পার করে দিয়েছেন। এই দীর্ঘ সময়ে একবারও কেন মনে হলো না বাইরে যেতে? মেন্টালিস্টরা সেই ইচ্ছা জাগতে দেননি। তিনি বিয়ে করেননি, কখনো কোনো তরুণীর প্রতি আকর্ষণ বোধ করেননি, নিঃসঙ্গ জীবনযাপন করেছেন। কেন করেছেন? মেন্টালিস্টরা কি তাকে প্রভাবিত করেছে? শুধু তিনি একা নন, গুরুত্বপূর্ণ গবেষণায় নিয়োজিত প্রতিটি বিজ্ঞানী চিরকুমার। তিনি একা হলে ব্যাখ্যা হয়তো অন্যরকম হতো। তিনি তো একা নন। মেন্টালিস্টরা বিজ্ঞানীদের ব্যবহার করছে, কারণ বিজ্ঞানীদের কাজ তাদের প্রয়োজন। এই কাজ তারা আদায় করে নেবে। বিজ্ঞানীরা তাদের কাছে রোবট ছাড়া কিছুই নয়। একদল পুতুল, যে পুতুলের সুতো মেন্টালিস্টদের হাতে। মেন্টালিস্টরা এক সূক্ষ্মভাবে তাদের নিয়ন্ত্রণ করে তা ভেবে ফিহা অতীতে অসংখ্যভাবে বিস্মিত হয়েছেন। ভবিষ্যতেও হয়তো হবেন, কিন্তু এখন আর বিস্মিত হতে ইচ্ছে করে না। একবার গ্রেগরিয়ান অ্যানালাইসিস নিয়ে তিনি সমস্যায় পড়লেন। বিষয়টির উপর তার তেমন দখল নেই, অথচ সময় সমীকরণে গ্রেগরিয়ান অ্যানালাইসিস অসম্ভব জরুরি। নতুন করে এই জিনিস শিখতে গেলে প্রচুর সময় লাগবে, স্বতঃস্ফূর্ত চিন্তায় বাধা পড়বে। এই অবস্থায় হঠাৎ খবরের কাগজে দেখলেন প্র্যাগ্রিয়ান অ্যানালাইসিসের বিখ্যাত পণ্ডিত অধ্যাপক শর্মন তুন্দ্রা অঞ্চল থেকে এখানে এসছেন। তার শরীর অসুস্থ, তিনি এখানে এসে শরীর সারাবেন। এই ব্যবস্থাকে মেন্টালিস্টরা করে দিল না? সব কিছুই তারা করে দিচ্ছে। সব কিছু এগুচ্ছে তাদের পরিকল্পনায়। তাদের পরিকল্পনা ভণ্ডুল করে দেয়া কি খুব অসম্ভব? যা তার ইচ্ছা করছে না সেই কাজটি করলে কেমন হয়? তার শহর ছেড়ে যেতে ইচ্ছা করছে না, শহর ছেড়ে চলে গেলে কেমন হয়? নারী সঙ্গ তার প্রিয় নয়। তিনি যদি এখন নুহাস নামের মেয়েটিকে বিয়ে করে ফেলেন তাহলে কেমন হয়? অবশ্য মেয়েটির তাতে মত থাকতে হবে। মত না থাকার সম্ভাবনাই বেশি।
বিজ্ঞানীরা স্বামী হিসেবে মোটেই আকর্ষণীয় নয়। ফিহা আকাশের দিকে তাকালেন। তার হাসি পাচ্ছে। হো হো করে খানিকক্ষণ হাসা যেতে পারে, নাকি মেন্টালিস্টরা তাকে হাসতেও দেবে না? এরিন গাড়ি নিয়ে এসেছে। সে বিনীত ভঙ্গিতে বলল, একটু দেরি হলো স্যার, অনেক দূর যেতে হবে, তাই নতুন সেল লাগিয়ে নিয়ে এসেছি। অনেক দূর যেতে হবে নাকি? জি স্যার, শহরের অন্য প্রান্তে। চলো রওনা হওয়া যাক। নুহাস দরজা খুলল। ফিহা বললেন, কেমন আছো নুহাস? নুহাস তাকিয়ে আছে। সে কিছুই বুঝতে পারছে না। এটা কি কোনো স্বপ্ন দৃশ্য? সে কি ঘুমাচ্ছে? মানুষটিকে সে দেখছে সে ঘুমের মধ্যে। আমাকে চিনতে পারছো আশা করি। তোমার জন্য 1 প্যাকেট কফি নিয়ে আসছিলাম, ডাস্টবিনে ফেলে দিয়েছি বলে আনা হয়নি। এখন মনে হচ্ছে আনলেও হতো। তুমি কি আমাকে ঘরে ঢুকতে দেবে না দরজায় দাঁড় করিয়ে রাখবে? নুহাস তাকিয়ে আছে, কথা বলার চেষ্টা করছে কিন্তু বলতে পারছে না। ফিহা বললেন, আমার অবশ্য ভেতরে যাবার তেমন প্রয়োজন নেই। তোমাকে কয়েকটা জরুরি কথা বলা দরকার, বলে চলে যাব। খুব মন দিয়ে শোনো। তার আগে জানা দরকার তুমি কি বিবাহিত? আমি আসলে বিয়ে করার সিদ্ধান্ত নিয়েছি। সিদ্ধান্ত হঠাৎ করে নিলাম। কোনো তরুণীর সঙ্গে আমার পরিচয় নেই, একমাত্র তোমার সঙ্গে সামান্য পরিচয়। কাজে আমি এসেছি তোমার কাছে। যদি আমাকে তোমার পছন্দ হয়, যদি মনে হয় আমাকে বিয়ে করা যেতে পারে, তাহলে আমার কাছে চলে আসবে। আচ্ছা, আমি যাচ্ছি। অসময়ে আসার জন্য লজ্জিত। একটু বসে যান। না, বসবো না। তুমি আমার কারণে তোমার একটি প্রিয় গ্রন্থ ছিঁড়েছ, তা ঠিক হয়নি। সে প্রিয়, সে সবসময় প্রিয়। আমি খারাপ বললেই কি প্রিয়জন অপ্রিয় হবে? তুমি অবশ্যই আরেকটি বই কিনে নেবে, মনে থাকবে? নুহাস হাসছে, লাজুক ভঙ্গিতে হাসছে। ফিহা তা লক্ষ্য করলেন না। তিনি সিঁড়ি বেয়ে নেমে যাচ্ছেন। নুহাস এখনও দরজা ধরে দাঁড়িয়ে আছে। তাকে এখন দেখাচ্ছে রোবটের মতো, চোখের পলক ফেলছেই না। ফিহা রাস্তায় নেমে পুরো ব্যাপারটা মাথা থেকে সরিয়ে দিলেন। এটা নিয়ে এখন তিনি আর ভাববেন না। মেয়েটা যদি সত্যিই আসে তখন দেখা যাবে। শুধু শুধু চিন্তাভাবনা করার কোনো মানে হয় না, তার অনেক কাজ। এরিন গাড়ি নিয়ে দাঁড়িয়ে আছে। ফিহা বললেন, তুমি আমাকে আমার বাড়িতে পৌঁছে দাও। তুমি করে বলায় রাগ করোনি তো? এরিন হাসল। বেশ সুন্দর দেখালো এরিনকে। হাসলে সবাইকে সুন্দর দেখায়। এরিন, তুমি কেমন আছো? জি ভালো। এই চাকরি কি তুমি পছন্দ করো? করি। তুমি কি বিবাহিত? না, পুলিশদের বিয়ে করার নিয়ম নেই। কাদের তৈরি নিয়ম এরিন? মেন্টালিস্টদের নিয়ম। গাড়ি ছুটে চলেছে। ফিহার ঝিমুনি ধরে গেছে। তিনি ঘুমিয়ে পড়লেন। ফিহার বাড়িটা প্রকাণ্ড, অনেকটা দুর্গের মতো। উঁচু পাঁচিল, পাঁচিলের ওপর কাটা তার। পাঁচিল থেকে 1000 গজ দূরে মূল রাস্তায় সাইনবোর্ড লাগানো, মেন্টালিস্টদের প্রবেশ কাম্য নয়। আমি নীরবতা পছন্দ করি। ফিহা। এই জাতীয় লেখা ফিহার পক্ষেই লেখা সম্ভব। মেন্টালিস্টরা এই পথে যাওয়া আসা করে, সাইনবোর্ড দেখে। কেউ কেউ এক মুহূর্তের জন্য হলেও থমকে দাঁড়ায়, তবে কখনো বলে না এই জাতীয় সাইনবোর্ডের মানে কি। মেন্টালিস্টদের প্রধান গুণ, তারা অভিযোগ করে না, বিরক্তি প্রকাশ করে না এবং কখনোই রাগ করে না। তাছাড়া ফিহার উপর রাগ করার প্রশ্ন ওঠে না। উনি এসবের ঊর্ধ্বে। অন্যের রাগ ভালোবাসা নিয়ে তার মাথা ব্যথা নেই। মানুষটি জন্ম থেকেই নিঃসঙ্গ। বিশাল বাড়িটায় থাকেন একা। মাঝখানে কিছুদিন কুকুর পুষেছিলেন, 2টি শিকারি কুকুর। এদের পছন্দও করতেন। এক গভীর রাতে টাইম ডিপেন্ডেন্ট ইরোটা ফাংশন নিয়ে ভাবছিলেন। কুকুরের ডাকে চিন্তা এলোমেলো হয়ে গেল। তিনি বিরক্ত মুখে হুকুম দিলেন, কুকুর দুটাকে এই মুহূর্তে বিদায় করো। কুকুর বিদায় হয়ে গেল। তারপর পাখি পোষার শখ হলো। 4-5 ধরনের পাখি জোগাড় হলো। একসময় তাদের চিৎকার অসহ্য বোধ হলো। এখন আর পাখি নেই, খাঁচা পড়ে আছে। এ বাড়িতে বর্তমানে কোনো মানুষ নেই। 3টি রোবট আছে, 3টিই কর্মী রোবট। দুজনের বুদ্ধিশুদ্ধি নিচের দিকে। নিজের কাজ ছাড়া অন্য কিছু প্রায় জানে না বললেই হয়। একটি রোবটের দায়িত্ব হচ্ছে ঘর গুছিয়ে রাখা এবং রান্না করা। তার নাম লিম। লিম দিনরাত এটাই করে। খুব যে ভালো করে তাও না। রান্নায় লবণের পরিমাণ কখনোই ঠিক হয় না। বাকি 2টি রোবটের একটির কাজ বাড়ি পাহারা দেয়া। সে ক্রমাগত বাড়ির চারদিকে হাঁটে। 3য় রোবটের কোনো কাজকর্ম নেই। এই রোবটটি পিআর টাইপের।
বুদ্ধিবৃত্তি বাকি দুজনের মতো নিচের দিকে নয়, বরং বেশ ভালো। ফিহা তাকে কিনেছিলেন নিজের কাজে সাহায্য করার জন্য। শেষটায় মত বদলেছেন। রোবটের সাহায্য তার কাছে অপ্রয়োজনীয় বলে মনে হয়েছে। এখন রোবটটার কাজ হচ্ছে দিনরাত বারান্দায় বসে বই পড়া। ফিহাকে খানিকটা পছন্দ করেন, পাঠক নামে ডাকেন, মাঝে মধ্যে ডেকে কথাবার্তা বলেন। পিয়ার টাইপের রোবটের বড় ত্রুটি হচ্ছে এরা গুছিয়ে কথা বলতে পারে না। অপ্রয়োজনে দীর্ঘ বাক্য বলে। কথা বলতে এরা পছন্দ করে। ফিহা বাইরে থেকে চলে এলে চেষ্টা করবে একগাদা কথা বলতে। আজ ফিহা গেট দিয়ে ঢুকতে সে এগিয়ে গেল এবং একঘেয়ে গলায় বলল, স্যার, আজ আপনি 2 ঘন্টা 31 মিনিট 22 সেকেন্ড বাইরে কাটিয়েছেন। 9 তারিখ আপনি বাহিরে ছিলেন, সেদিন আপনি ছিলেন 1 ঘন্টা 40 সেকেন্ড। আবার 3 তারিখে চুপ করো। পাঠক চুপ করে গেল, তবে তাও অল্প কিছুক্ষণের জন্য। ফিহার পেছনে পেছনে আসতে আসতে বলল, স্যার, আপনার কি মনে আছে কাল রাতে আপনি বাগানে এসে বললেন আজ তো আকাশ অনেক তারা? আপনার কথা শোনার পর আমি সিদ্ধান্ত নেই কোনো সময় আকাশে তারা বেশি দেখা যায় তা বের করব। বের করতে গিয়ে পড়াশোনা করেছি এবং কিছু মজার তথ্য। চুপ করো। তিনি জানেন পাঠক চুপ করবে না, তবে অসুবিধা নেই। তিনি এখন তার শোবার ঘরে ঢুকে যাবেন। পাঠক শোবার ঘরে ঢুকবে না, তাকে সে অনুমতি দেওয়া হয়নি। সে খাবার ঘরে চুপচাপ বসে অপেক্ষা করবে ফিহার জন্য। ফিহার দেখা পেলে কোনো একটা আলাপ শুরুর চেষ্টা করবে। ফিহা ঠিক করলেন তাকে এই সুযোগ দেবেন না। শোবার ঘর থেকে বের হবেন না। তার মন বেশ খারাপ, খেতেও ইচ্ছে করছে না। মেন্টালিস্টের সঙ্গে কথাবার্তা বললেই তার মেজাজ আকাশে চড়ে যায়। শোবার ঘরের চেয়ারে কিছুক্ষণ চুপচাপ বসে থেকে তিনি মত বদলালেন। নিজেকে কষ্ট দেবার কোনো মানে হয় না। খাওয়া দাওয়া করা যেতে পারে। পাঠকের সঙ্গে কিছুক্ষণ গল্পও করা যায়। বেচারা গল্প করতে পছন্দ করে, গল্প করার সঙ্গী নেই। ফিহা খাবার ঘরে ঢুকলেন। পাঠক সঙ্গে সঙ্গে বলল, আমি কি কথা বলতে পারি স্যার? না। ফিহা খেতে বসলেন। আজও লবণ কম হয়েছে। শুধু কম না, বেশ কম। অথচ 2 দিন আগে প্রতিটি খাবারে অতিরিক্ত লবণ ছিল। এই রোবটটা মনে হয় বদলানো দরকার। ফিহা বিরক্ত মুখে বললেন, লবণের জন্য তো কিছু মুখে দিতে পারছি না। তুমি কি লবণের ব্যাপারটা কিছুতেই ঠিক করতে পারবে না? লিম চুপচাপ দাঁড়িয়ে আছে। মনে হচ্ছে তার কিছুই বলার নেই। পাঠক বলল, লবণ প্রসঙ্গে আমি কি একটা ছোট্ট কথা বলতে পারি স্যার? না। আপনার নিষেধ অগ্রাহ্য করেই কথাটা বলার ইচ্ছে হচ্ছে, যদিও জানি তা সম্ভব না। আপনাকে আবার অনুরোধ করছি, লবণ সম্পর্কে আমাকে কথাটা বলতে দিন। বলো। আমাদের রোবট লিম লবণের পরিমাণে কোনো ভুল করে না। সমস্যাটা আপনার। সমস্যা আমার মানে? আপনার যখন মন টন ভালো থাকে তখন আপনি লবণ কম খান, আবার যখন মেজাজ খারাপ থাকে লবণ বেশি খান। আমি দীর্ঘদিন পরীক্ষা করে এই সিদ্ধান্তে এসেছি। মনে হয় মেজাজ খারাপ থাকলে আপনার শরীর বেশি ইলেকট্রোলাইট চায়। শরীরবিদ্যার কোনো বিশেষজ্ঞের সঙ্গে বিষয়টা নিয়ে আলাপ করা যায়। আমি 4 জন বিশেষজ্ঞের ঠিকানা জোগাড় করেছি। আপনি কি কথা বলতে চান? কথা বলতে চাই না। বাইরে গেলেই আপনার মেজাজ খারাপ হয়, এর কারণ কি? মেন্টালিস্টদের নিয়ে আপনি কি খুব বেশি চিন্তা করেন? না, তুমি কথা বলা বন্ধ করো আপাতত। এই বিষয় নিয়ে কথা বলতে যদি আপনার খারাপ লাগে তাহলে অন্য বিষয় নিয়ে কথা বলি। বিশ্ব ব্রহ্মাণ্ডের জন্ম রহস্য নিয়ে কি স্যার আপনার সঙ্গে একটু আলাপ করব? পাঠক, জি স্যার। তোমার কথা বলার জন্য কি এখন সঙ্গী দরকার? নুহাস নামে একজন তরুণীর সঙ্গে আমার পরিচয় হয়েছে। 20% সম্ভাবনা সে এ বাড়িতে আসবে। যদি আসে তুমি কি বলার সঙ্গী পাবে? আমি স্যার শুধু আপনার সঙ্গে কথা বলতে আগ্রহ বোধ করি। কেন? আমি চিন্তা করছি আপনার একটা জীবনী লিখব। জীবনী লেখার জন্য আপনার সম্পর্কে অনেক তথ্য প্রয়োজন। তথ্য তেমন কিছু নেই, তাই সারাক্ষণ কথা বলতে চেষ্টা করি। যদি কথা বলার ফাঁকে ফাঁকে কোনো তথ্য পেয়ে যাই। কিছু পেয়েছো? জি স্যার। কি পেলে? আমি যে অল্প কয়েক পাতা লিখেছি, আপনি কি পড়তে চান? না। আপনার জীবনী গ্রন্থে আমি উল্লেখ করেছি যে না শব্দটা আপনার প্রিয়। যখন তখন আপনি না বলেন, মাঝে মধ্যে কিছু না ভেবেই বলেন। জীবনী গ্রন্থের শুরুটা একটু দেখে দিলে ভালো হয়। অনেক মজার মজার জিনিস সেখানে আছে। যেমন ধরুন, শুরুতেই একটা চমক আছে। পাঠক শুরুর কয়েকটি লাইন পরেই চমকে উঠবে। শুরুটা কি? শুরু হচ্ছে, মহামতি ফিহা বড় হয়েছেন একটি মেন্টালিস্ট পরিবারে। এই পরিবারটি ফিহাকে অনাথ আশ্রম থেকে তুলে নিয়েছিলেন। পরম আদর এবং মমতায় ফিহাকে তারা লালন পালন করেন। অসাধারণ প্রতিভাধর এই বালকটির প্রতিভার পূর্ণ বিকাশে মেন্টালিস্ট পরিবারের ভূমিকাকে ছোট করে দেখার কোনো উপায় নেই।
12 বছর বয়সী ফিহা ওই মেন্টালিস্ট পরিবার ছেড়ে চলে আসেন। পরবর্তী সময়ে কোনো দিনও তিনি তার পালক পিতামাতার সঙ্গে যোগাযোগ করেননি। আমি কি কোনো ভুল তথ্য দিয়েছি স্যার? না, সব ঠিকই আছে। জীবনী গ্রন্থের ভাষাটা আপনার কাছে কেমন মনে হচ্ছে? ভাষার বিষয়ে আমি কিছু জানি না। আমি জীবনী গ্রন্থটি কয়েক ধরনের ভাষা ব্যবহার করে লিখেছি। একই জিনিস খুব কাব্যিকভাবেও লিখেছি। যেমন ফিহা উঠে পড়লেন। পাঠকও উঠে দাঁড়ালো। পাঠক, তুমি আমার মেন্টালিস্ট বাবা মার সঙ্গে যোগাযোগ করবে, বলবে আমি তাদের সঙ্গে কথা বলতে চাই। এটা তো স্যার সম্ভব না। আমি চেষ্টা করেছিলাম, তাদের একটা ইন্টারভিউ নেওয়ার ইচ্ছে ছিল, কিন্তু ভূগর্ভস্থ মেন্টালিস্টরা সবার যোগাযোগের বাইরে। ফিহা শোবার ঘরে ঢুকে পড়লেন। অস্থির ভাব আবার ফিরে এসেছে। শুধু ফিরে এসেছে তাই না, দ্রুত বাড়ছে। তিনি এই অস্থিরতার ধরন জানেন। এ অন্য ধরনের অস্থিরতা। ঘুমের ওষুধ খেয়ে তিনি কি নিজেকে শান্ত করবেন? না, তার প্রয়োজন নেই। অস্থিরতার প্রয়োজন আছে। তিনি সময় সমীকরণের খুব কাছাকাছি আছেন। তিনি জানেন তার মস্তিষ্ক কাজ করছে। সমীকরণের সমাধান অবচেতন মনের কাছে চলে এসেছে। চেতন মন বা তার জাগ্রত সত্তা নেই, সমাধান এখনও পায়নি, তবে পেয়ে যাবে, খুব শিগগিরই পেয়ে যাবে। এখন প্রয়োজন নিজেকে শান্ত রাখা। সর্বযুগের সর্বকালের সবচেয়ে বড় আবিষ্কারটির মুখোমুখি তিনি দাঁড়িয়ে আছেন। সময় সমীকরণের সমাধান। এর ফলাফল কি হবে? মানবজাতি কি উপকৃত হবে, না ধ্বংস হয়ে যাবে? এই মুহূর্তে তা বলা যাচ্ছে না। কিছু ব্যাপার আছে যা আগে বলা যায় না, যার সম্পর্কে ভবিষ্যৎবাণী করা যায় না। মেন্টালিস্টদের কথাই ধরা যাক। মেন্টালিস্ট তৈরি করা হয়েছিল যে উদ্দেশ্যে, তা সফল হয়নি। মানবজাতি আজ দুটি ভাগে ভাগ হয়ে গেছে। একদিকে প্রচণ্ড মানসিক ক্ষমতাধর মেন্টালিস্ট, অন্যদিকে মানসিক ক্ষমতাহীন সাধারণ মানুষ। এই সাধারণ মানুষদের নিয়ন্ত্রিত করছে মেন্টালিস্টরা। সাধারণ মানুষ তাদের হাতের পুতুলের মতো। হাসতে বলতে হাসতে হবে, কাঁদতে বললে কাঁদতে হবে। তারা বাধ্য করবে। সেই ক্ষমতা তাদের আছে। তার এগুচ্ছে খুব ঠান্ডা মাথায়। পুরো মানব গোষ্ঠীকে মেন্টালিস্ট বানানোই তাদের পরিকল্পনা। এই পরিকল্পনা কিছুতেই শুভ হতে পারে না। প্রকৃতি মানব গোষ্ঠী চায়নি। এটা একটা কৃত্রিম ব্যবস্থা। ফিহা কমিউনিকেটরে হাত রাখলেন। কথা বলতে ইচ্ছে হচ্ছে। একজন মেন্টালিস্টের সঙ্গে কথা বলা দরকার। যে কেউ হতে পারে। মার্লা লির সঙ্গে কথা বলা যায়। মার্লা লি বিস্মিত গলায় বললেন, গভীর রাতে আপনি? কি ব্যাপার মহামতি ফিহা? রাত কি খুব বেশি হয়েছে? মন্দ হয়নি, 11টা বাজে। আমি কি আপনাকে ঘুম থেকে তুললাম? বিছানা থেকে তুললেন। আমি বিছানায় শুয়ে শুয়ে অনেক রাত পর্যন্ত পড়ি। আপনার মতো আমারও রাত জাগা স্বভাব। কি ব্যাপার জানতে পারি? মেন্টালিস্টদের সম্পর্কে আমি কিছু পড়াশোনা করতে চাই। ও আচ্ছা। আপনি কি এই বিষয়ে বইপত্র দিয়ে আমাকে সাহায্য করতে পারেন? বইপত্র নিশ্চয়ই আপনাদের কাছে আছে। আছে, কিন্তু মহামতি ফিহা এইসব বইপত্র আমাদের জন্যে। যারা মেন্টালিস্ট নয় তাদের কাছে বইপত্র দেওয়া নিষেধ আছে। নিষেধ আছে বলে আপনার কাছে যাচ্ছি। আপনার বিষয় পদার্থবিদ্যা, পড়াশোনা সেই বিষয়ে সীমিত রাখাই কি ভালো নয়? তার মানে কি আপনি আমাকে বই দিতে পারবেন না? আপনি চেয়েছেন, অবশ্যই আপনাকে দেয়া হবে। ধন্যবাদ। আমি কমিউনিকেটর বন্ধ করে দেব। তার আগে একটা জিনিস জানতে চাই। মেন্টালিস্ট সমাজের সবচেয়ে দুর্বল দিক কি? আমাদের কোনো দুর্বল দিক নেই। ভুল বললেন। আপনাদের সবচেয়ে দুর্বল দিক হচ্ছে এই সমাজে কোনো সৃষ্টিশীল মানুষ নেই। আপনাদের কোনো বিজ্ঞানী নেই, কবি নেই, গল্পকার নেই, শিল্পী নেই। আমি কি ভুল বললাম? না, ভুল বলেননি। তবে কি? আজ থাক, অন্য সময় এই নিয়ে কথা বলবো। শুভরাত্রি মহামতি ফিহা। আমি মেন্টালিস্টদের নিয়ে লেখা ছোট্ট একটা বই পাঠাবো। বইটা পড়ার পর আপনার আর কিছু পড়তে ইচ্ছে করবে না। বইটা কাল ভোরে পাঠালে কি হয়? আজ রাতে পাঠাতে পারবেন? অবশ্যই। আরেকটি কথা। বলুন। আমি যদি বিয়ে করতে চাই তাহলে কি আপনাদের অনুমতি প্রয়োজন আছে? আপনার জন্য নেই। আপনি কি বিয়ের কথা ভাবছেন? ফিহা কমিউনিকেটর বন্ধ করে দিলেন। নিজের ওপর রাগ লাগছে। শুধু শুধু এই কথা বলার প্রয়োজন ছিল না। মার্লা লি বিছানা থেকে নামলেন, কাপড় পাল্টালেন, গাড়ি বের করতে বললেন। রোবট নিয়ন্ত্রিত স্বয়ংক্রিয় গাড়ি নয়, নিজে চালাবেন এমন গাড়ি। গভীর রাতে রাস্তাঘাট ফাঁকা থাকে। গাড়ি চালানোয় আনন্দ আছে। আজ রাস্তাঘাট অন্য সব রাস্তার চেয়েও ফাঁকা।
বিজ্ঞানপল্লী ধি 11 মানুষজন মনে হয় আতঙ্কগ্রস্ত। বিক্ষিপ্তভাবে নানান জায়গায় মেন্টালিস্টদের সঙ্গে সংঘর্ষ হচ্ছে। মানুষজন রাস্তায় বেরোচ্ছে না। মারলা লি গাড়ি নিয়ে হাইওয়েতে চলে এলেন। হাইওয়ের পেট্রোল পুলিশের গাড়ি জায়গায় জায়গায় থেমে আছে। পেট্রোল পুলিশকে সতর্ক করে দেওয়া হয়েছে। মারলা লির গাড়ির ড্যাশবোর্ডে জরুরি সংবাদপত্র লাল বোতাম দুটি ক্রমাগত জ্বলছে নিভছে। জরুরি কোনো খবর আছে। জরুরি খবর শুনতে ইচ্ছা করছে না, তবু অভ্যাসের ভসে বোতাম টিপে দিলেন। আবহাওয়া দপ্তর ঘূর্ণিঝড় বিষয়ক সতর্ক সংকেত প্রচার করছে। ঘূর্ণিঝড়টির বিজ্ঞানপল্লী ধি 11 উপর দিয়ে উড়ে যাওয়ার একটি সম্ভাবনা দেখা দিয়েছে। সতর্ক ব্যবস্থা হিসেবে পদার্থবিদ্যা গবেষণাগারের বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে দেওয়া হয়েছে। মারলা লির ভ্রু কুঞ্চিত হল। লোহার ভারী গেট, কোনো কলিং বেল নেই। মারলা লি বেশ কয়েকবার গেটে ধাক্কা দিলেন। সেই শব্দ বাড়ি পর্যন্ত পৌঁছালো কিনা তিনি বুঝতে পারছিলেন না। আকাশ মেঘলা হয়ে আছে। কিছুক্ষণের মধ্যে বৃষ্টি শুরু হয়ে যেতে পারে। ঠান্ডা ঠান্ডা লাগছে। কতক্ষণ এভাবে দাঁড়িয়ে থাকবেন? মারলা লি আবার গেটে ধাক্কা দিতে শুরু করলেন। পায়ের শব্দ পাওয়া যাচ্ছে, রোবটের পায়ের শব্দ। মাটি কাঁপিয়ে রোবট আসছে। কি ধরনের রোবট? এত ভারী রোবট তো আজকাল তৈরি হয় না। গেট খুলল না। গেটের একটা জানালা খুলে গেল। মুখ বের করল পাঠক। তার ইরিডিয়ামের চোখ অন্ধকারে জ্বলজ্বল করছে। সে আনন্দিত স্বরে বলল, বই নিয়ে এসেছেন? হ্যাঁ, আমার কাছে দিন, দিয়ে চলে যান। তোমার কাছে দেয়া যাবে না, বইটি মূল্যবান। আমাকেই পৌঁছে দিতে হবে ফিহার কাছে। আপনি বিনা দ্বিধায় আমার হাতে দিতে পারেন। আমি ফিহার একজন ব্যক্তিগত সহকারী। আমার নাম পাঠক। ফিহা আমাকে খুবই পছন্দ করেন। ফিহা তোমাকে খুব পছন্দ করেন জেনে আনন্দিত হচ্ছি। ফিহা আমাকে তেমন পছন্দ করেন না, তবু আমাকেই বইটি তার হাতে পৌঁছে দিতে হবে। গেটের জানালা বন্ধ হয়ে গেল। পাঠক ধূপধাপ শব্দে ফিরে যাচ্ছে। মারলা লি লক্ষ্য করলেন বৃষ্টির ফোঁটা পড়তে শুরু করেছে। তাপমাত্রা আরও নেমে গেছে। তিনি গাড়ির ভেতর গিয়ে বসবেন কিনা বুঝতে পারছেন না। পাঠক নামের এই রোবটটি কতক্ষণে ফিরবে কে জানে। পিয়ার ধরনের রোবট, এদের কাজকর্ম ঢিলাঢালা ধরনের, তবে এদের লজিক খুব উন্নত। তার চেয়ে বড় কথা, এরা আশেপাশের জগৎ থেকে জ্ঞান আহরণ করে। যতই দিন যায় ততই এদের ক্ষমতা বাড়তে থাকে। গেট খুলে গেল। পাঠক বলল, ভেতরে আসুন। ফিহা লাইব্রেরি ঘরে আপনার জন্য অপেক্ষা করছেন। আপনাকে খুব সাবধানে আসতে হবে। ভেতর ভালো নেই। ইচ্ছা করলে আপনি আমার হাত ধরে আসতে পারেন। মারলা লি শান্ত স্বরে বললেন, হাত ধরার প্রয়োজন নেই, তুমি আগে আগে যাও। ফিহা ভুরু কুচকে তাকালেন। মনের বিরক্তি গোপন করার কিছুমাত্র চেষ্টা করলেন না। মারলা লি বলেন, এত রাতে কাউকে বিরক্ত করতে ইচ্ছে করল না। আমি নিজেই বইটি নিয়ে এসেছি। যদিও জানি অনধিকারের চর্চা হয়েছে, আমি একজন মেন্টালিস্ট। আপনার বাড়ির 1000 গজের ভেতরে আমার আসার কথা না, তবু এসেছি। একজন রোবটকে দিয়ে আপনি বইটি পাঠাতে পারতেন? জি না, পারতাম না। এই বই অন্যের হাতে দেওয়া সম্ভব না। আপনার জন্য 1 প্যাকেট কফি এনেছি। যে কোনো কারণেই হোক, আগের প্যাকেটটি আপনি ফেলে দিয়েছিলেন। বাইরের প্রচণ্ড ঠান্ডা। লক্ষ্য করেছেন কিনা জানি না, বৃষ্টি পড়ছে। গরম 1 কাপ কফি খেলে আমার জন্য ভালো হতো। বসুন, কফি দিতে বলি। আপনাকে ধন্যবাদ। মারলা লি বসলেন। ফিহা বসলেন না, দাঁড়িয়ে রইলেন। বসতে ইচ্ছা করলেও অবশ্য বসার উপায় নেই। একটি চেয়ার। আপনি বসবেন না ফিহা? বসার প্রয়োজন কি আছে? মুখোমুখি বসলে কিছুক্ষণ কথা বলতাম। শত্রুপক্ষের সঙ্গেও তো মানুষ 2-1বার কথা বলে। তাছাড়া বাড়িতে ঢোকার অনুমতি যখন দিয়েছেন, কথা বলার অনুমতিও দেবেন। ফিহা লাইব্রেরি ঘর থেকে বের হয়ে পাঠককে বললেন আরেকটি চেয়ার লাইব্রেরি ঘরে দিতে। পাঠক বলল, চেয়ার টানাটানি করা আমার জন্য সম্মানহানিকর। রাধুনী রোবটকে এই কাজটা করতে বলি? বলো। আরেকটা কথা স্যার, মনে হচ্ছে এই মানুষটা আপনাকে খুব বিরক্ত করছে। ভদ্রতার কারণে আপনি তাকে চলে যেতে বলতে পারছেন না। আমাকে যদি অনুমতি দেন তাহলে কথার প্যাচে ফেলে লোকটাকে বিদায় করব। আপনার ভদ্রতাও রক্ষা হবে। তার প্রয়োজন দেখছি না। তুমি আড়িপাতে কথা শুনছিলে, এই ব্যাপারটিও আমার অপছন্দের। যাও, গেটের কাছে গিয়ে দাঁড়িয়ে থাকো। পাঠক চলে গেল। তাকে ইরিডিয়াম চোখের উজ্জ্বলতা কিছুটা ম্লান হয়েছে। মারলা লি বললেন,
আপনার বিশাল লাইব্রেরিতে একটিমাত্র চেয়ার দেখে বিস্মিত হয়েছি। বিস্মিত হবার কিছু নেই, আমি একা মানুষ। আমিও একা মানুষ, কিন্তু তাই বলে আমার বসার ঘরে বা আমার লাইব্রেরিতে একটিমাত্র চেয়ার থাকবে তা কল্পনাও করতে পারি না। আপনি ফিহা নন বলে কল্পনা করতে পারেন না, আমি পারি, এবং আমার কাছে এটাই যুক্তিযুক্ত মনে হয়েছে। আমার লাইব্রেরি ঘর কফি খাবার কিংবা আড্ডা দেওয়ার জায়গা নয়। এখানে বসে কথা বলতে যদি আপনি অসুবিধা বোধ করেন তাহলে আমরা অন্য কোথাও বসতে পারি। আপনি কি কথা বলতেই হবে? বলতে পারলে ভালো হতো, আপনি না চাইলে বলবো না। আমি কথা বলতে চাচ্ছি না। বেশ, আমি কফি শেষ করেই বিদায় হব। মারলা লি নিঃশব্দে কফি শেষ করলেন। মাথার টুপি খুলে টেবিলে রেখেছিলেন, টুপি মাথায় দিলেন। বিদায় নিচ্ছি, শুভরাত্রি মহামতি ফিহা। শুভরাত্রি। মারলা লি পা বাড়াতে গিয়েও পারালেন না, থমকে দাঁড়ালেন। আগের চেয়েও শান্ত গলায় বললেন, আমি কিন্তু ইচ্ছে করলে আমার কথা শুনতে আপনাকে বাধ্য করতে পারতাম। আমি একজন মেন্টালিস্ট, আমি চাইলে আপনার না বলার ক্ষমতা নেই। আমি আপনাকে বাধ্য করতে পারতাম, তা কিন্তু করিনি। মেন্টালিস্টরা কখনোই কাউকে বাধ্য করে না। তারপরও সাধারণ মানুষদের ভেতর ভয়াবহ ভুল ধারণা যে মেন্টালিস্টরা তাদের ইচ্ছা অন্যের উপর চাপিয়ে দেয়। সেনাবাহিনী কি পুরোপুরি আপনারা নিয়ন্ত্রণ করেন না? অবশ্যই করি, প্রয়োজনেই করি। নিয়ন্ত্রণ না করলে সেনাবাহিনী দুভাগ হয়ে যেত, একটি সাধারণ মানুষদের বাহিনী, অন্যটি মেন্টালিস্টদের বাহিনী। তার ফলাফল নিশ্চয়ই আপনাকে ব্যাখ্যা করতে হবে না। পদার্থবিদ্যা গবেষণাগারে একটি বিশেষ ধরনের গবেষণা পরিচালিত হচ্ছে। আপনারা সেখানে বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে দিয়েছেন, গবেষণা এগুতে দিচ্ছেন না। সঠিক তথ্য কিন্তু ভুল ব্যাখ্যা। বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে দেওয়া হয়েছে কারণ ঝড় আসছে, শক্তিশালী টর্নেডো। ঝড় শেষ হলেই বিদ্যুৎ সরবরাহ চালু হবে। আমাদের প্রতি আপনার যত বিদ্বেষী থাকুক, আপনাকে স্বীকার করতে হবে যে আমরা কোনো রকম গবেষণায় বাধা দিই না। আমাদের দুর্ভাগ্য, আমাদের মধ্যে কোনো বিজ্ঞানী নেই। মেন্টালিস্টরা সৃষ্টিশীল কাজ পারে না। যারা এই কাজটি পারে তাদের প্রতি আমাদের শ্রদ্ধার সীমা নেই। আপনি নিজের কথা ভেবে দেখুন মহামতি ফিহা, কী পরিমাণ সম্মান আপনি ভোগ করেন। এই সম্মান আপনারা আপনাদের নিজেদের স্বার্থেই করেন। জ্ঞান, বিজ্ঞান, আধুনিক প্রযুক্তির জন্য বিজ্ঞানীদের উপর নির্ভর করা ছাড়া আপনাদের উপায় নেই। আরেকটি সঠিক তথ্য ভুলভাবে আপনি উপস্থাপিত করলেন। আপনাদের ছাড়া জ্ঞান বিজ্ঞানে আমরা অগ্রসর হতে পারছি না, এটা ঠিক। কিন্তু যতটুকু অগ্রসর হয়েছে আমাদের জন্য তাই যথেষ্ট। এর বেশি আমাদের প্রয়োজন নেই। মেন্টালিস্টদের প্রয়োজন সামান্য, তারা অল্পতেই সুখী। সমস্ত বিশ্ব ব্রহ্মাণ্ড জয়ের স্বপ্নে তারা দেখে না। যারা দেখে তাদের বাধ্য দেয় না, তাও আমরা দেই না। দীর্ঘদিন বিজ্ঞান কাউন্সিলের প্রধান হিসেবে আপনি জানেন যে আমরা কোনো গবেষণাতেই কখনো বাধা দেই না। আপনারা যখন টেলিপ্যাথিক যোগাযোগের কৌশল উদ্ভাবনের গবেষণা করতে চাইলেন, আমরা কিন্তু অর্থ বরাদ্দ করলাম। বিপুল অর্থই বরাদ্দ করা হলো, সেই গবেষণা কাজে এলো না। আবার আমরা যখন বিশেষ কোনো গবেষণা আপনাদের করবার জন্য অনুরোধ করলাম, আপনারা তা করতে রাজি হলেন না। মেন্টালিস্টদের কিছু শারীরিক সমস্যা 30 বছরের পর থেকে শুরু হয়। পিটুইটারি গ্ল্যান্ড থেকে বিশেষ এক ধরনের এনজাইম বের হয়। তার উপর গবেষণা কোনো বিজ্ঞানী করতে রাজি হননি। আমি জীববিজ্ঞানী নই, কাজে এই বিষয়ে জানি না। মহামতি ফিহা, আপনি অনেক বিষয় জানেন না। আমরা যখন অসুস্থ হই তখন চিকিৎসার জন্য রোবট ডাক্তারদের উপর নির্ভর করি। মানুষ ডাক্তাররা যখন আমাদের চিকিৎসা করতে আসেন তখন প্রচণ্ড ঘৃণা নিয়ে আসেন। আমরা মেন্টালিস্ট, আমরা তা বুঝতে পারি। আপনাদের মধ্যে ডাক্তার নেই? না, আমাদের মধ্যে ডাক্তার নেই। আমার জানা ছিল না। আপনার অনেক সময় নিলাম, আমার কথা ধৈর্য ধরে শুনেছেন, তার জন্য ধন্যবাদ। আপনি কি একটা সত্যি কথা আমাকে বলবেন? অবশ্যই। এই যে এতক্ষণ আপনি কথা বললেন, আপনি কি কথা শোনাবার ক্ষেত্রে সাবধানে প্রস্তুত করেননি? আপনি কি আপনার মানসিক ক্ষমতা ব্যবহার করেননি? না, জানি না আপনি আমার কথা বিশ্বাস করলেন কিনা। আমি সত্যি কথাই বলেছি। শুভরাত্রি। রাত্রি খুব শুভ হলো না, প্রচণ্ড ঝড় হলো। বিজ্ঞানপল্লী লণ্ডভণ্ড করে টর্নেডো বয়ে গেল। যাবতীয় সাবধানতা সত্ত্বেও 30 জন মানুষ মারা গেল। তারা সবাই পুলিশ, তাদের ডিউটি ছিল রাস্তায়। ঝড়ের সময় আশ্রয় কেন্দ্রে যাবার অনুমতি তাদের ছিল না। ফিহা বইটি শেষ করেছেন। বিদ্যুৎ ছিল না, বিদ্যুৎ সেলের সঞ্চিত বিদ্যুৎ ব্যবহার করে বাতি জ্বালাতে হলো। বাইরে হাওয়া শৌ শৌ শব্দ করছে, বিদ্যুৎ চমকাচ্ছে। তিনি এক মনে পড়ছেন। 40 পৃষ্ঠার বই, পুরনো ধরনের ভাষা, জটিল অলঙ্কার ভর্তি বাক্য, মাঝে মাঝে অর্থহীন পদের পুনরাবৃত্তি, অনেকটা ধর্মগ্রন্থের আকারে লেখা। তিনি মানুষ নন,
মানুষের ছায়া, তিনি খাদ্য গ্রহণ করেন না, তিনি কাহকে জন্ম দেন না, তাহার আগমন আছে, নির্গমন নাই, তিনি আসিয়াছেন ভবিষ্যৎ হইতে, তিনি ভবিষ্যৎ জানেন। যে বিদ্যা তিনি ভবিষ্যৎ হইতে আনেন সেই বিদ্যা ভবিষ্যতে ফিরিয়া যায়, চক্র পূর্ণ হয়। বিশ্ব ব্রহ্মাণ্ড একটি চক্রের অধীন, তিনি শুধু একটি ক্ষুদ্র চক্র সম্পন্ন করেন, ইহার অধিক তাহার কোনো কর্ম নাই। নতুন মানব সমাজের খবর তিনি ভবিষ্যৎ হইতে নিয়ে আসেন, বীজ বপন করেন অতীতে, এইভাবে চক্র সম্পন্ন হয়। বিশ্ব ব্রহ্মাণ্ড একটি চক্রের অধীন, তিনি তাহার চক্ষু দিয়া নতুন মানব সমাজের বীজ বপন করেন, এইভাবে চক্র সম্পন্ন হয়। বিশ্ব ব্রহ্মাণ্ড একটি চক্রের অধীন, তিনি শুধু একটি ক্ষুদ্র চক্র সম্পন্ন করেন। যতই আগানো যায় ততই বই জটিল হতে থাকে। বইয়ের মাঝামাঝি জায়গা আছে, প্রত্যেকের জন্যে কর্ম নির্দিষ্ট, সবাই তাহার নিজ নিজ কর্ম সম্পন্ন করিবে, অতঃপর তাহার প্রয়োজন নাই। অসংখ্য ক্ষুদ্র চক্র একটি বৃহৎ চক্র তৈরি করে। বিশ্ব ব্রহ্মাণ্ড চক্রের অধীন, শূন্যে ধাবিত হয় অসীমের দিকে, আবার অসীম যায় শূন্যের দিকে, এমতে চক্র সম্পন্ন হয়। এই বিশ্ব ব্রহ্মাণ্ড চক্রের অধীন। ফিহা বইটি দ্বিতীয়বার পড়লেন। প্রতিটি বাক্য পড়ার পর খানিকক্ষণ ভাবলেন, যদি তাতে কোনো লাভ হয়। তিনি মানুষ নন, মানুষের ছায়া। এর মানে কি? মানুষের ছবি? মানুষের ছবিও তো ছায়া। তিনি খাদ্য গ্রহণ করেন না, ছবি খাদ্য গ্রহণ করে না। তিনি কাহাকে জন্মও দেন না, ছবি কাউকে জন্ম দেয় না। তবে একটি ছবি থেকে অনেক ছবি করা যায়, মেলানো যাচ্ছে না। পুরো জিনিসটা অঙ্কের মডেলে কি দাঁড় করানো যায়? ধরা যাক মানুষ হচ্ছে এক্স, তিনি মানুষের ছায়া, অর্থাৎ তিনি মানুষের একটি ফাংশন। তিনি যদি ওয়াই হন তবে ওয়াই ইকুয়াল টু এফ এক্স। তিনি কাহাকেও জন্ম দেন না। জেড যদি হয় জন্ম দেওয়া সংক্রান্ত সংখ্যা, তাহলে তিনি হবেন জেডের ফাংশন, তবে জেডের মান হবে ঋণাত্মক, কাল্পনিক সংখ্যা, ওয়াই ইকুয়াল টু এফ এক্স ইন্টু এফ জেড, যেখানে জেড ইকুয়াল টু কস থিটা প্লাস সাইন থিটা। তিনি আসিয়াছেন ভবিষ্যৎ হইতে, অর্থাৎ ওয়াই হচ্ছে সময়েরও ফাংশন, এমন ফাংশন যা শুধু একদিকে প্রবাহিত হবে, ভেক্টর রাশি, ওয়াই ইকুয়াল টু এফ এক্স ইন্টু এফ জেড ইন্টু এফ টি। যে বিদ্যা তিনি ভবিষ্যৎ হইতে আনেন সেই বিদ্যা ভবিষ্যতে ফিরিয়া যায়, চক্র পূর্ণ হয়। চক্র পূর্ণ হতে হলে ওয়াইকে যেখান থেকে শুরু সেখানেই ফিরে যেতে হবে। গ্রেগরিয়ান ইন্টিগ্রাল নিয়ে আসা যায়। গ্রেগরিয়ান ইন্টিগ্রাল অর্থপূর্ণ করতে হলে ওয়াইকে ফাইনাইট ফাংশন হিসেবে দেখতে হবে। পাঠক পাঠক ছুটে এলো। সেন্ট্রাল কম্পিউটার চালু করার ব্যবস্থা করো। চালু করা যাবে না স্যার। কেন? প্রচণ্ড ঝড় হচ্ছে, বিদ্যুৎ সরবরাহ বন্ধ। ও আচ্ছা, ছোটোখাটো হিসেবের ব্যাপার হলে আমি আপনাকে সাহায্য করতে পারি। গ্রেগরিয়ান ইন্টিগ্রাল জানা আছে? আছে স্যার, তবে কি? ভেরিয়েবলের সংখ্যা 7-এর নিচে হতে হবে, এর উপর হলে আমি পারবো না, আমার ক্ষমতা অল্প। 7-এর নিচে রাখার চেষ্টা করা হবে। আরেকটি ক্ষুদ্র প্রশ্ন স্যার। বলো। সমীকরণটি সময়মুক্ত? না, সময়মুক্ত নয়। তাহলে স্যার হেসবিয়ান নর্মালাইজড ফাংশন আমাকে বের করতে হবে, সময় লাগবে। ধীরে ধীরেই করো, তার আগে এই বইটি পড়ো, খুব ভালো করে পড়ো। বইটি মেন্টালিস্টদের উপর লেখা একটি গ্রন্থ, সম্ভবত ওদের ধর্মগ্রন্থ। পাঠক বই হাতে নিল। ফিহা পেন্সিলে অঙ্ক সাজাতে শুরু করলেন। তার চোখ মুখ উজ্জ্বল, অঙ্কের মডেল দাঁড় করানোর আলাদা আনন্দ আছে। তিনি পাঠকের দিকে তাকালেন। সে অতি দ্রুত বইয়ের পাতা উল্টাচ্ছে। রোবটের গ্রন্থপাঠ দেখা এক বিরক্তিকর ব্যাপার। এর এত দ্রুত পাতা উল্টায় যে মনে হয় পাতা গুনছে, কিছু পড়ছে না। পড়লাম স্যার। কেমন লাগলো? কোন অর্থ কেমন লাগলো জানতে চাচ্ছেন? বিষয়বস্তু। বিষয়বস্তুতে নতুনত্ব আছে। তারা চক্রকে ঈশ্বর বলছে। চক্রকে ঈশ্বর কোথায় বলল? রূপকের মাধ্যমে বলেছে স্যার। বিজ্ঞানের রূপক বর্জিত ভাষা এবং ধর্মগ্রন্থের রূপক ভাষা দুরকম। তোমার ধারণা তুমি বিষয়বস্তু বুঝতে পেরেছ। এক ধরনের ধারণা তৈরি হয়েছে। ধারণা কতটুকু সত্যি তা বলা মুশকিল। রূপকের ভাষা পাঠ করে এক একজন এক এক রকম ধারণা করবে। এমনও হতে পারে যে সবারটাই সত্যি, আবার কারোটাই সত্যি না। আপনি আপনার সমীকরণ বলুন স্যার, আমি সাজাতে শুরু করি। সমীকরণ বলছি, তার আগে তোমার ধারণা কি শুনি।
এই গ্রন্থে মেন্টালিস্টদের জন্মের ইতিহাস বলা আছে। বলা হচ্ছে তিনি মেন্টালিস্ট তৈরি করলেন, সেই তিনি মানুষ নন। যেহেতু সেই তিনি খাদ্য গ্রহণ করেন না, সেহেতু সেই তিনি খুব সম্ভব একজন যন্ত্র, এটা আমার অনুমান। বলা হচ্ছে তিনি এসেছেন ভবিষ্যৎ থেকে। মনে হচ্ছে টাইম ট্রাভেলের কথা বলা হচ্ছে। একটি যন্ত্র অর্থাৎ একটি রোবট ভবিষ্যৎ থেকে অতীতে গেল। তৈরি করো মেন্টালিস্ট। যন্ত্রটির আগমন আছে, নির্গমন নেই, অর্থাৎ যন্ত্রটি অতীতে গিয়েছে কিন্তু ভবিষ্যতে ফিরে আসতে পারেনি। বলা হয়েছে তিনি তার চক্ষু হইতে নতুন মানব গোষ্ঠী তৈরি করিলেন। এই অংশটি মজার। রোবটের চোখের আলোর সংবেদনশীল অংশ তৈরি করা হয় যৌগিক অণু ইরিকার্বোফসফিন দিয়ে। ইরিকার্বোফসফিন হচ্ছে একটি ইরিডিয়াম, দুটি কার্বন, একটি ফসফরাস এবং দুটি হাইড্রোজেন পরমাণুর যৌগ। এই অদ্ভুত যৌগ মাত্র 500 বছর আগে তৈরি হয়েছে। খুবই আশ্চর্যজনক ব্যাপার হচ্ছে এই যৌগের র্যাডিক্যাল মেন্টালিস্টদের জীবনে উপস্থিত। তুমি কি করে জানলে? মেন্টালিস্টদের প্রতি আমি এক ধরনের আগ্রহ অনুভব করি। এই আগ্রহ থেকেই ওদের বিষয়ে পড়াশোনা করেছি। ওদের বিষয়ে কি করে পড়াশোনা করবে? ওদের সম্পর্কে কোনো গ্রন্থ তো তোমার পক্ষে পাওয়া সম্ভব নয়। বৈজ্ঞানিক জার্নালগুলিতে কিছু কিছু তথ্য পাওয়া যায়। মেন্টালিস্টদের জীবন গঠনের সম্পর্কে বেশ কিছু গুরুত্বপূর্ণ লেখা প্রকাশিত হয়েছে। মেন্টালিস্টরা তাদের সম্পর্কে সব তথ্যই নিষিদ্ধ করেছে, কিন্তু তাদের জিন নিয়ে গবেষণা নিষিদ্ধ করেনি। তুমি সেই সব লেখা পড়েছ? আমি খুব আগ্রহ নিয়ে পড়েছি। আর কি পড়েছ? অ্যাঙ্গেলহার্স্টের সেই বিশেষ বক্তৃতাটা এবং বক্তৃতা প্রদানের ঘটনা পড়েছি। এটা পড়েছি ইতিহাস বইয়ে। অ্যাঙ্গেলহার্স্টকে? তাকেই মেন্টালিস্টদের জনক বলা হয়। পুরো ঘটনাটা কি স্যার আপনাকে বলবো? বলো, তবে অল্প কথায়। নিউ মেক্সিকো শহরে 3005 খ্রিস্টাব্দে অ্যাম্ব্রায়োলজিস্টদের একটি বিশেষ অধিবেশন হয়। সেই অধিবেশনে বিশিষ্ট অ্যাম্ব্রায়োলজিস্টের প্রফেসর অ্যাঙ্গেলহার্স্ট একটি বিচিত্র নিষিদ্ধ পাঠ করে সবার হাসি তামাশার কেন্দ্রবিন্দুতে পরিণত হন। নিবন্ধের শিরোনাম নতুন মানব সম্প্রদায়। তিনি নিবন্ধে বলেন, মানুষের জীবনে ভারী ধাতুর একটি যৌগ ইরিকার্বোফসফিন ঢুকিয়ে দিতে পারলে মাধ্যমিক মস্তিষ্কের গঠনে সূক্ষ্ম কিন্তু সুদূর প্রসারী পরিবর্তন ঘটবে। থ্যালামাস ও হাইপোথ্যালামাসের সুপ্ত কর্মক্ষমতা জাগ্রত হবে। থ্যালামাসের বিশেষ নিউক্লিয়াসের কেন্দ্রস্থল হচ্ছে মানুষের যাবতীয় অনুভূতির কেন্দ্র। যে কোটে অনুভূতি নিয়ে মানুষ পৃথিবীতে এসেছে তার সঙ্গে নতুন একটি অনুভূতি যুক্ত হবে। এই মানব সম্প্রদায় হবে প্রচণ্ড মানসিক ক্ষমতার অধিকারী। এরা টেলিপ্যাথিক ক্ষমতা সম্পন্ন হবে। নিজেরা নিজেদের মধ্যে কোনো রকম মাধ্যম ছাড়াই ভাবের আদান প্রদান করতে পারবে। অন্য মানুষদের তারা সৎকর্মে সৎচিন্তায় প্রভাবিত করতে পারবে। অধিবেশনে প্রবন্ধ পাঠের মাঝখানে সাধারণত বাধা দেওয়া হয় না। প্রফেসর অ্যাঙ্গেলহার্স্টকে বাধা দেওয়া হলো। অধিবেশনের সভাপতি ঘণ্টা বাজিয়ে তাকে থামালেন এবং বললেন, প্রফেসর অ্যাঙ্গেলহার্স্ট, আপনি কি কোনো বৈজ্ঞানিক প্রবন্ধ পাঠ করছেন? প্রফেসর বললেন, অবশ্যই বৈজ্ঞানিক প্রবন্ধ পাঠ করছি। আপনি যেভাবে বলছেন তাতে মনে হচ্ছে পরীক্ষাগুলি ইতিমধ্যে করা হয়েছে। মানুষের জিনে ভারী ধাতুর যৌগ ঢুকিয়ে দেওয়া হয়েছে। টেলিপ্যাথিক মানব সম্প্রদায় তৈরি হয়ে গেছে। হয়নি, কিন্তু হবে। আপনি আমাকে প্রবন্ধ শেষ করতে দিন, তারপর আমি আপনাদের সমস্ত প্রশ্নের জবাব দেব। ঠিক আছে, প্রবন্ধ শেষ করুন। প্রফেসর অ্যাঙ্গেলহার্স্ট বিজ্ঞানীদের হাসাহাসির ভেতর প্রবন্ধ পাঠ শেষ করলেন। তার প্রবন্ধের বড় অংশ জুড়ে নতুন মানবগোষ্ঠীর জীবনযাপন পদ্ধতি সম্পর্কে বলা হলো। পৃথিবীতে এরা যে শুভ প্রভাব ফেলবে তার কথা বলা হলো। বিজ্ঞানের ইতিহাসে এমন উদ্ভট এবং অবৈজ্ঞানিক নিবন্ধ পাঠ করা হয়নি। তারপর প্রশ্ন উত্তর পর্ব শুরু হলো। প্রশ্ন: প্রফেসর অ্যাঙ্গেলহার্স্ট, মনে হচ্ছে আপনি নিশ্চিত যে জিনে একটি ভারী অণু ঢুকিয়ে দিলেই আমরা সুপারম্যান পেয়ে যাব? আমি সুপারম্যান বলছি না, আমি বলছি বিস্ময়কর মানসিক ক্ষমতা সম্পন্ন মানুষ। আপনার ধারণা আপনার মানসিক ক্ষমতা তেমন বিস্ময়কর নয়? আপনি আমাকে হাস্য সম্পদ করার চেষ্টা করছেন, তার প্রয়োজন দেখি না। জিনে কোনো ভারী ধাতু ঢোকাবার কথা ভাবছেন? প্লাটিনাম? না, ইরিডিয়াম। ইরিডিয়াম পরমাণু কিভাবে জিনে সংযুক্ত করবেন? এটি করতে হবে ডিম্বাণু নিষিক্তকরণ প্রক্রিয়ার সময়। পদ্ধতি জটিল নয়। জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ের পুরো পদ্ধতি অন্তত জটিল বলে আমরা সবাই জানি এবং আপনিও জানেন। আমি যে পদ্ধতির কথা বলছি তা মোটেই জটিল নয়। আপনি নিজেই অসাধারণ পদ্ধতি বের করেছেন। আপনি কি এই প্রশ্নের উত্তর দিতে চাচ্ছেন না? আমি নিজেই পদ্ধতি বের করিনি, আমি একজনের কাছ থেকে এটা পেয়েছি। দেবদূতের কাছ থেকে পেয়েছেন? দেবদূতের কাছ থেকে পাইনি মোটেও, যন্ত্রের কাছ থেকে পেয়েছি। যন্ত্র আপনাকে বলে গেছে কি করে সুপারম্যান তৈরি করা যায়? অনেকটা তাই। আপনার ধারণা এই পদ্ধতি ব্যবহার করে আমাদের সুপারম্যান তৈরি করা উচিত? অবশ্যই উচিত। যন্ত্রটি পেয়েছেন কোথায়? সে এসেছে। কোত্থেকে এসেছে?
উত্তর দিতে চাচ্ছি না। উত্তর শুনলে আপনারা আমাকে বিকৃত মস্তিষ্ক ভাবতে পারেন। আপনি কি ইদানিংকালে কোনো সাইকিয়াট্রিস্টকে দিয়ে আপনার মাথা পরীক্ষা করিয়েছেন? সভাকক্ষে তুমুল হইচই হাসাহাসি হতে থাকলো। সভাপতি বললেন, প্রশ্নোত্তর পর্বের এখানেই সমাপ্তি। এই নিষিদ্ধ এখানে পাঠ করার কথা ছিল না। প্রফেসর অ্যাঙ্গেলহার্স্ট অন্য একটি নিবন্ধন জমা দিয়েছিলেন, সেটা না পড়ে তিনি এই বিচিত্র নিবন্ধন পড়লেন। এটা নিয়ে আর হইচই করার কোনো মানে নেই। আমি প্রফেসর অ্যাঙ্গেলহার্স্টকে আসন গ্রহণ করবার জন্য অনুরোধ করছি। আসন গ্রহণ করার আগে আমি আপনাদের একটা তথ্য দিতে চাই। ইতিমধ্যে আপনারা আমাকে হাস্যকর ব্যক্তিত্ব হিসেবে জেনে গেছেন। আমার মস্তিষ্কের সুস্থতা সম্বন্ধেও প্রশ্ন উঠেছে। আমি জানি যে নিবন্ধ আমি পাঠ করছি তা বৈজ্ঞানিক নিবন্ধ নয়। পৃথিবীর সেরা এমব্রায়োলজিস্টদের এই সম্মেলনে আমি ঘোষণা করছি যে নিবন্ধে উল্লেখিত প্রক্রিয়ার প্রয়োগ আমি করেছি। আর্টিফিশিয়াল ইনসেমিনেশন এবং টেস্ট টিউবে ডিম্বাণু নিষিক্তকরণের মাধ্যমে আমি এ পর্যন্ত 21টি মানব শিশুর জিনে ইরিডিয়ামের একটি করে পরমাণু সংযুক্ত করেছি। এরা এখনও ভূমিষ্ঠ হয়নি। ভূমিষ্ঠ হলেই জানবেন এরা সম্পূর্ণ নতুন এক মানব গোষ্ঠী। এরা মেন্টালিস্ট। এরা বড় হবে, নিজেদের মধ্যে বিয়ে করবে, এদের সন্তান সন্ততিরাও হবে মেন্টালিস্ট। আপনার মস্তিষ্ক বিকৃতি ঘটেছে, সময় তা বিচার করবে। আপনি যে পরীক্ষার কথা বলছেন তা যদি করে থাকেন তাহলে আপনি শাস্তিযোগ্য অপরাধ করেছেন, এমব্রায়োলজিস্টের এথিক্স ভঙ্গ করেছেন। প্রফেসর অ্যাঙ্গেলহার্স্ট যেমন বলেছিলেন তেমনই হলো। 21টি শিশুর জন্ম হলো, ভয়ঙ্কর রুগ্ন সব শিশু। মাত্র 7 জন কোনো রকমে বাঁচল, তাও ইনকিউবেটরে। অ্যাঙ্গেলহার্স্টকে দোষী সাব্যস্ত করে মৃত্যুদণ্ড দেয়া হলো। অ্যাঙ্গেলহার্স্ট বললেন, মৃত্যুদণ্ড দিচ্ছেন দিন, শুধু দণ্ডাদেশ 4 বছরের জন্য পিছিয়ে দিন। আমি দেখতে চাই সত্যি সত্যি মানসিক শক্তিসম্পন্ন শিশু তৈরি হয়েছে কি না। তাকে সেই সুযোগ দেওয়া হলো না। সুযোগ দিলে তিনি বিস্ময় এবং আনন্দ নিয়ে দেখতেন 7 জন মেন্টালিস্টকে, আজকের বিশাল মেন্টালিস্ট সমাজের যারা আদি পিতা ও মাতা। তুমি বলতে চাচ্ছ প্রফেসর অ্যাঙ্গেলহার্স্টের এক্সপেরিমেন্ট সফল হয়েছিল? ইতিহাস তাই বলে স্যার। যে যন্ত্রের কাছ থেকে তিনি বিদ্যা পেয়েছিলেন সে যন্ত্র খুঁজে বের করার চেষ্টা হয়নি? ইতিহাস বইয়ে আর কোনো তথ্য নেই স্যার। খুব ভালো কথা। এখন অঙ্কের মডেলটা নিয়ে কাজ শুরু করা যাক। ফিহা অতি দ্রুত সংখ্যা বলে যেতে লাগলেন। এখন শুধু ডাটা এন্ট্রি। স্যার, ফিহার চিন্তায় বাধা পড়ল। ডাটা এন্ট্রিতে শেষ সংখ্যা কি বলেছিলেন ভুলে গেলেন। তিনি ক্রুদ্ধ চোখে তাকালেন। লিম দাঁড়িয়ে আছে। নিচু বুদ্ধিবৃত্তির রোবটগুলির চেহারাও কি বোকার মতো করে বানানো হয়? কি অদ্ভুত বোকা বোকা লাগে এই গাধা ধরনের রোবটটাকে। কি চাও? আমি কিছু চাই না স্যার। কেন এসেছো এখানে? একটা মেয়ে দাঁড়িয়ে আছে। কোথায় দাঁড়িয়ে আছে? গেটে। কি চায়? জানি না কি চায়। নাম কি? আমার নাম লিম। আরে মেয়েটার নাম জানতে চাচ্ছি। মেয়েটার নাম মেয়েটা জানে, আমি জানি না। ফিহা প্রচণ্ড ধমক দিতে গিয়েও দিলেন না। হঠাৎ মনে হলো নুহাস নয় তো। সে কি আসবে? তার আসার সম্ভাবনা ছিল মাত্র 10 ভাগ কি 20 ভাগ। কিন্তু ফিহা উঠে দাঁড়ালেন। তার পেছনে পেছনে লিম আসছে। এর হাঁটা চলাও বেকুবের মতো। অকারণে দরজায় ধাক্কা খেল। ফিহা থমকে দাঁড়িয়ে বললেন, তুমি কেন পেছন পেছন আসছো? জানি না স্যার। তোমাকে আসতে হবে না। গেটের বাইরে নুহাস দাঁড়িয়ে আছে। তার সঙ্গে 2টো ব্যাগ, একটা বেশ বড়, একটা ছোট। প্যাকেট করা এক গাদা বই, একটা ফোল্ডিং ইজি চেয়ার, একটা টেবিল ল্যাম্প। নুহাস লাজুক গলায় বলল, আপনি আসতে বলেছিলেন, আমি এসেছি। ঠিক কোন কথাটা বললে ভালো হবে ফিহা বুঝতে পারছেন না। সব কেমন জট পাকিয়ে গেছে। মেয়েটিকে ওই দিন তেমন আকর্ষণীয় মনে হয়নি। আজ অসম্ভব রূপবতী বলে মনে হচ্ছে। কোনো সাজসজ্জা করেছে বলতেও মনে হয় না। তাহলে সুন্দর লাগার কারণ কি? সৌন্দর্য ব্যাপারটা কি? একটা জিনিসকে কেন সুন্দর লাগে, কেন অসুন্দর লাগে? আমি কি চলে এসে আপনাকে খুব বিব্রতকর অবস্থায় ফেলেছি? না না, আমি আমার জিনিসপত্র নিয়ে এসেছি। ভালো করেছো। আমি কি বাড়ির ভেতরে আসবো? অবশ্যই আসবে, অবশ্যই। সুন্দর কিছু বলা উচিত। বলতে ইচ্ছাও করছে, কিন্তু সুন্দর কোনো কথা মনে আসছে না। তার কি উচিত না মেয়েটির রূপের প্রশংসা করে কিছু বলা? কি বলা যায়? আপনি গেট ছেড়ে সরে না দাঁড়ালে তো আমি ভেতরে আসতে পারছি না। ফিহা সরে দাঁড়ালেন।
তার ইচ্ছা করছে মেয়েটিকে হাত ধরে ভেতরে নিয়ে যেতে, কিন্তু লজ্জা লাগছে, অসম্ভব লজ্জা লাগছে। লজ্জা লাগার কারণ কি? আপনাকে দেখে মনে হচ্ছে আপনি খুব বিব্রত হচ্ছেন। না না না, বিব্রত হচ্ছি না, মোটেই বিব্রত হচ্ছি না। অঙ্কার একটা মডেল তৈরি করছিলাম, মাঝখানে তুমি এলে, মানে সব এলোমেলো হয়ে গেল। একটা কাজ করা যাক, তুমি ঘরে যাও, লিম তোমাকে সব দেখিয়ে দেবে কোন ঘরে থাকবে এইসব আর কি। লিমকে? লিম হচ্ছে কর্মী রোবট, বোকা ধরনের, তবে ঘরের কাজে খুব পটু। তুমি সব দেখে শুনে নাও, আমি এই ফাঁকে আমার কাজটা শেষ করি। অবশ্য বিয়ের লাইসেন্সের জন্য দরখাস্ত করতে হবে, এটা যদিও তেমন জরুরি নয়। কফি খাবে? আমাকে নিয়ে আপনি ব্যস্ত হবেন না। ব্যস্ত হচ্ছি না তো, মোটেই ব্যস্ত হচ্ছি না নুহাস। মেয়েদের সঙ্গে আসলে কিভাবে কথা বলতে হয় আমি জানি না, কি বললে তারা খুশি হয় তাও জানি না। পদে পদে আমার ভুল হবে, তুমি কিছু মনে করো না। কি করলে তুমি খুশি হবে তা যদি তুমি বলো, তাহলে আমি তা করার চেষ্টা করব, অবশ্যই চেষ্টা করব। আপনি যদি হাত ধরে আমাকে বাড়িতে নিয়ে যান তাহলে আমি খুশি হব। ফিহা নুহাসের হাত ধরে বাড়ির দিকে এগুচ্ছেন। পাঠক এবং লিম দুজনেই বারান্দায় এসে দাঁড়িয়েছে। পাঠক এমন ভাব করছে যেন সে কিছুই দেখছে না, কিন্তু গাধা লিম চোখ বড় বড় করে তাকাচ্ছে এবং খুব মাথা দোলাচ্ছে যেন সে সব বুঝে ফেলেছে। এই গাধাটিকে বাড়িতে রাখাই ভুল হয়েছে, বিরাট বোকামি হয়েছে। ফিহা লাইব্রেরি ঘরে ফিরে গেলেন। অঙ্কের মডেলটা শেষ করতে হবে। নতুন পরিস্থিতির কারণে সব কাজকর্ম বন্ধ রাখার কোনো মানে হয় না, তাছাড়া এটা খুব জরুরি, খুবই জরুরি। লিম গভীর আগ্রহে নুহাসকে সব ঘুরে ঘুরে দেখাচ্ছে। নুহাস যা দেখছে তাতেই বিস্মিত হচ্ছে। একজন মানুষের জন্য এত প্রকাণ্ড বাড়ি, বাড়ির পেছনে ফুলের বাগান দেখে নুহাস হকচকিয়ে গেল। এত সুন্দর! ফুলের বাগান বাড়ির পেছনে কেন? লিম দুঃখিত গলায় বলল, স্যার পছন্দ করেন না, এজন্যই ফুলের বাগান বাড়ির পেছনে। উনি ফুল পছন্দ করেন না? না। আর কি কি উনি পছন্দ করেন না? গান পছন্দ করেন না? কি বলো তুমি? আমি খুব ভালো গাইতে পারি, কিন্তু এই বাড়িতে গান গাওয়ার উপায় নেই। স্যার বিরক্ত হন। কখনো গিয়েছিলে? একবার রান্নাঘরে বসে গুনগুন করছিলাম, স্যার বললেন গলায় কি হয়েছে, এরকম করছো কেন? দেখি আমাকে একটা গান শোনাও তো। কোন ধরনের? তোমার যা ইচ্ছা তুমি গাও, সব ধরনের গানই আমার ভালো লাগে। একটা প্রেমের গান গাই? গাও। ফিহা চোখ বন্ধ করে একের পর এক সংখ্যা বলছেন। পাঠক তো মেমোরি ফেলে সাজিয়ে নিচ্ছে। এই প্রক্রিয়া আবার ব্যাহত হলো। লিমের গানের শব্দে আবার সব এলোমেলো হয়ে গেল। ফিহা উঠে আসলেন। এইসব কি হচ্ছে? গান হচ্ছে স্যার। কে গান করছে? লিম। পিয়ার ধরনের রোবটদের ভয়েস সিনথেসাইজার খুব উন্নত মানের, তারা চমৎকার গাইতে পারে। ফিহার অসম্ভব বিরক্ত হওয়া উচিত, কারণ কাজটা আবার গোড়া থেকে শুরু করতে হবে। কিন্তু তিনি বিরক্ত হচ্ছেন না, তার ভালো লাগছে, অসম্ভব ভালো লাগছে। তিনি কান পেতে গানের কথাগুলি শোনার চেষ্টা করছেন। গাথাটা বেশ ভালোই গেছে, বেশ ভালো। ডাটা এন্ট্রির কাজটা আজ বন্ধ থাকলে কি ক্ষতি হবে? থাকুক, বন্ধ থাকুক। আপনাকে এবং আপনার স্ত্রীকে আমি কি অভিনন্দন জানাতে পারি? হ্যাঁ, পারো। মানুষের আনন্দ অনুভব করার ক্ষমতা আমার নেই, তারপরেও মনে হয় আপনার আনন্দ আমি খানিকটা বুঝতে পারছি। ধন্যবাদ পাঠক। সময় সমীকরণের অনেকগুলি ধাপ আপনি অতিক্রম করে এসেছেন। সীমাহীন আপনার প্রতিভা। শেষ ধাপটি অতিক্রম করতে আপনার স্ত্রী আপনাকে সাহায্য করবে, এই শুভকামনা। সে কি করে সাহায্য করবে? এই জটিল জগতে তার স্থান কোথায়? সে তার মতো করে আপনাকে সাহায্য করবে। গণিত হলো পদার্থবিদ্যার সাহায্যের প্রয়োজনে আপনার নেই স্যার। তাও বোধহয় ঠিক। একটা ক্ষুদ্র জায়গায় আমি আটকে আছি, আমি জট খুলতে পারছি না। আপনি জটটা বুঝতে পারছেন, সারাক্ষণ তাকিয়ে আছেন জটটির দিকে। এই জট আপনা আপনিই খুলবে। না খুললে সমূহ বিপদ পাঠক। জট খুলতে না পারলে মেন্টালিস্টরা আমাদের গ্রাস করে নেবে। সামনের পৃথিবী হবে মানব শূন্যহীন পৃথিবী। সেই পৃথিবীতে থাকবে শুধু মেন্টালিস্ট, আর কেউ না। মানুষের সংখ্যা দ্রুত কমে আসছে পাঠক, অতি দ্রুত কমে আসছে।
যে ক্ষমতাধর সেই টিকে থাকবে, এই সত্য স্বীকার করে নেয় কি ভালো না স্যার? তুমি মেন্টালিস্টদের ক্ষমতাধর বলছো? হ্যাঁ বলছি, ওরা যে টিকে যাচ্ছে এটি কি সবচেয়ে বড় প্রমাণ নয় যে ওরা ক্ষমতাধর? সময় সমীকরণের আমি সমাধান বের করব। আমি নিজে যাব অতীতের পৃথিবীতে। প্রফেসর অ্যাঙ্গেলহার্টস যে বিশেষ পরীক্ষাটি করে প্রথম মেন্টালিস্ট শিশু তৈরি করেছিলেন, সেই পরীক্ষা আমি করতে দেব না। তা যদি করতে পারেন তাহলে বুঝতে হবে মানুষই ক্ষমতাধর, মেন্টালিস্টরা নয়। অবশ্যই মানুষ ক্ষমতাধর। আমি তা প্রমাণ করব পাঠক, আমি তা প্রমাণ করব। শোনো পাঠক, আমার সমস্যা কোন জায়গাটায় হচ্ছে আমি তোমাকে বলি। খুব সাদামাটাভাবে বলা যায়, সময় শুরু হচ্ছে বিগ ব্যাংয়ে, তারপর সময় এগিয়ে যাচ্ছে সামনের দিকে। আমাকে বলে কোনো লাভ হবে না, আমি তো স্যার এ ব্যাপারে আপনাকে কোনো সাহায্য করতে পারবো না। আমি জানি, তবু তুমি শোনো। একজন কাউকে শুনতে ইচ্ছা করছে। সময়কে থার্মোডিনামিক্সের দ্বিতীয় সূত্রের সঙ্গে তুলনা করো। খুব সহজ অর্থে থার্মোডিনামিক্সের দ্বিতীয় সূত্র কি বলছে? বলছে সময় যতই এগুচ্ছে গরম জিনিস ততই শীতল হচ্ছে। ধর, এক কাপ কফি টেবিলে রাখা হলো, সময়ের সঙ্গে সঙ্গে গরম কফি আরও গরম হবে না, ঠান্ডা হতে থাকবে। এই তথ্য স্যার আমি জানি। হ্যাঁ জানো, অবশ্যই জানো, কিন্তু এর মধ্যে একটা মজার ব্যাপার আছে। এটা একটা পরিসংখ্যানগত সূত্র। পরিসংখ্যান কাজ করে অসংখ্য অণুপরমাণু নেই। সমষ্টিগতভাবে এই সব অণুপরমাণু গরম থেকে শীতল অবশ্যই হবে, কিন্তু পরিসংখ্যান আরও বলে এর মধ্যে কিছু অণুপরমাণু গরম থেকে আরও গরম হয়ে যেতে পারে। তাতে থার্মোডিনামিক্সের দ্বিতীয় সূত্র ব্যাহত হবে না। বুঝতে পারছো? পারছি। তাহলে বুঝতেই পারছো এসব অণুপরমাণু সময়ের উল্টো দিকে যাচ্ছে। আমার কাজ হচ্ছে তাদের নিয়ে। আমি প্রাথমিকভাবে প্রমাণ করেছি যে সময়ের উল্টো দিকে যাওয়া সম্ভব। হ্যাঁ, অবশ্যই সম্ভব। দেখো পাঠক, বহু পুরাতন একটা সূত্র দেখা যাক। TAU √1 - v²/c²। ধরা যাক ভি হচ্ছে একটি বস্তুর গতি, সি আলোর গতি। অতীতে যেতে হলে ভি এর মান হতে হবে আলোর গতির চেয়ে বেশি। যখন তা হবে তখন বস্তুর ওজন, বস্তুর দৈর্ঘ্য, প্রস্থ সব হয়ে যাবে কাল্পনিক সংখ্যা। সবার আগে চলে আসবে √1। আসবে না? আসবে। এই সমস্যার সমাধান আমার কাছে খুব জটিল কখনো মনে হয়নি। গণিতশাস্ত্রে আমরা কাল্পনিক সংখ্যা নিয়ে শুরু করি এবং একসময় সেটাকে সত্যিকার সংখ্যায় রূপান্তরিত করি। আমি অগ্রসর হচ্ছি কোন দিকে জানো? আমার জানার কথা নয় স্যার। হ্যাঁ, তোমার জানার কথা নয়, অবশ্যই তোমার জানার কথা নয়। দু ধরনের বস্তুর কণার কথা চিন্তা করা যাক। আলোর চেয়ে কম গতিসম্পন্ন বস্তু কণা, যেমন ধরো ইলেকট্রন, প্রোটন, যাদের বলা হয় টার্ডিয়ন্স। আবার অন্য কণা চিন্তা করো যাদের গতি আলোর চেয়ে বেশি, এরা হচ্ছে টেকিয়ন্স। এরা কাল্পনিক কণা, এদের কোনো অস্তিত্ব নেই। স্যার, অস্তিত্ব নেই, তাকে অস্তিত্ব দিতে হলে কি করতে হবে? তুমি স্পেস নিয়ে চিন্তা করো। স্পেসকে কি করলে কণাগুলি তৈরি হবে? স্যার, আপনি কি গ্রেগরিয়ান অ্যানালিসিসের কথা বলছেন? হ্যাঁ, আমি গ্রেগরিয়ান অ্যানালিসিসেরই কথা বলছি। আমি কতটা কাছাকাছি চলে এসেছি তুমি কি বুঝতে পারছো? বুঝতে পারছি না, তবে আপনার আনন্দ দেখে খানিকটা অনুমান করতে পারছি। আমি খুব কাছাকাছি আছি, খুব কাছাকাছি। একটা মাত্র জট, সেই জট খুলে যাচ্ছে। স্যার, আপনি বিশ্রাম করুন, পেছনের বাগানে চেয়ার পেতে দিই, আপনি আপনার স্ত্রীর সঙ্গে গল্প করুন। সে এখন আমার স্ত্রী নয় পাঠক। আমাকে মারলা লির কাছে যেতে হবে, লাইসেন্স নিয়ে আসতে হবে। কখন যাবেন? এখন যাব। আমি কি স্যার আপনার সঙ্গে আসব? তুমি আসতে চাচ্ছ কেন? আপনাকে খুব অস্থির লাগছে, সেজন্যই আসতে চাচ্ছি। না, আমি অস্থির না, আমি ঠিক আছি। আমি মারলা লির সঙ্গে দেখা করব, তার কাছ থেকে আমি আরও কিছু গ্রন্থও আনতে চাই। তুমি আমার টুপি এনে দাও। আপনি কি আপনার স্ত্রীকে কিছু বলে যাবেন না? না, ওর সামনে পড়তে কেন জানি লজ্জাও লাগছে। আচ্ছা পাঠক, মেয়েরা কি উপহার পেলে সবচেয়ে বেশি খুশি হয় বলো তো? আমি ফেরার পথে ওর জন্য কিছু উপহার আনতে চাই। ভালোবাসার চেয়ে বড় উপহার আর কি হতে পারে স্যার? ভালো বলেছ পাঠক, ভালো বলেছ। পৃথিবীর সর্বশ্রেষ্ঠ উপহার হচ্ছে ভালোবাসা। আশ্চর্যের ব্যাপার কি জানো? এই উপহার আমি একমাত্র আমার পালক পিতামাতার কাছ থেকে পেয়েছি, যারা দুজনেই মেন্টালিস্ট। স্যার, আপনি আমাদের ভালোবাসাও পেয়েছেন, তবে আমরা যন্ত্র, আমাদের ভালোবাসাটা শুধু মূল্যহীন। পাঠক, ভালোবাসা মূল্যহীন নয়। আজ সম্ভব না, কিন্তু একদিন নিশ্চয়ই ভালোবাসাকে অঙ্কে নিয়ে আসা যাবে। অঙ্কের মডেল তৈরি করা হবে, হয়তো আমিই তা করব। আমি কি আপনাকে গেট পর্যন্ত এগিয়ে দেবো স্যার? দাও, এগিয়ে দাও। গাধা লিম দেখি এখনও গান গাইছে।
ব্যাটার গলা এত সুন্দর তা তো জানতাম না। তাকে বারবার কথা বলা বোধহয় ঠিক হচ্ছে না। আর কি বলো? জি স্যার, রোবটদেরও একটা আত্মসম্মান আছে। মারলা আলী বললেন, এই সামান্য বিষয় নিয়ে আপনার আসার প্রয়োজন ছিল না। বিয়ের লাইসেন্স এমন জরুরি কিছু নয়। আরেকটা জরুরি বিষয় আমার আলোচ্য সূচিতে আছে। আপনার কি সময় হবে? আমার সময়ের একটু টানাটানি যাচ্ছে, কিন্তু আপনার জন্য সময় বের করা হবে। মেন্টালিস্টদের উপর লেখা আরও কিছু বই পড়তে চাচ্ছি। কেন? যে বইটি দিয়েছেন সেটি অস্পষ্ট। সব বই অস্পষ্ট, বিজ্ঞানের বই এগুলি নয়। মেন্টালিস্টদের জীবনযাপন পদ্ধতি, এদের আচার অনুষ্ঠান সম্পর্কে যদি কোনো বই থাকে। শুনুন মহামতি ফিহা, আপনি যেভাবে কথা বলছেন তার থেকে মনে হতে পারে আমরা মানুষ নই, আমরা জন্তু বিশেষ। শুধু শুধু আপনি রাগ করছেন। আমি মোটেই রাগ করছি না। আপনাকে মেন্টালিস্ট সম্পর্কে আর কোনো বই দেওয়া যাবে না। আপনি সমাজবিজ্ঞানী নন, আপনি তাত্ত্বিক পদার্থবিদ। বাজে কাজে সময় নষ্ট কেন করবেন? সবার কাজ নির্দিষ্ট করা আছে, আপনি আপনার কাজ করবেন। সবার সব কাজ তো আপনারা করিয়ে নিচ্ছেন। আমি জানতে চাচ্ছি আপনাদের কাজটা কি? আপনারা কি করেন? মাটির নিচে শহর বানিয়ে বাস করেন জানি, কিন্তু বেঁচে থাকা ছাড়া আর কি করেন? আমরা ভাবি। কি ভাবেন? পৃথিবীর মঙ্গল নিয়ে ভাবি, মানুষকে পরিচালনা করার সর্বোত্তম পন্থা নিয়ে ভাবি, ভবিষ্যৎ পৃথিবী কি করে সাজানো হবে তা নিয়ে ভাবি। ভবিষ্যৎ পৃথিবীতে আমাদের স্থান কোথায়? আমার জানা নেই। শুনুন মহামতি ফিহা, আজ আপনি বিয়ে করেছেন, একটি তরুণী মেয়ের ঘরে আপনার জন্য অপেক্ষা করছে। আজ কেন বাজে তর্ক করে সময় নষ্ট করছেন? তার কাছে যান, যাবার পথে ফুল কিনে নিয়ে যান। ফুলের দোকান এত রাতে নিশ্চয়ই বন্ধ হয়ে গেছে, আমি খোলাবার ব্যবস্থা করছি। কোনো প্রয়োজন দেখছি না। আপনার প্রয়োজন নেই, কিন্তু মেয়েটির প্রয়োজন আছে। আপনারা মেন্টালিস্ট নন, আপনাদের একজনের চিন্তাভাবনা এক এক রকম। ফুল একজনের কাছে অর্থহীন, অন্যজনের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যাপার। আমি দুঃখিত যে আপনি খানিকটা হলেও মন খারাপ করে যাচ্ছেন। আপনার মন ভালো করার জন্য কি কিছু করতে পারি? আমি আমার পালক বাবা মার সঙ্গে দেখা করতে চাই। তা কি সম্ভব হবে? না, তা সম্ভব হবে না। তারা যদি ভূগর্ভস্থ শহরে না থাকেন তাহলে সম্ভব হতো। ভূগর্ভস্থ শহর শুধু মেন্টালিস্টদের জন্যে। সাধারণ মানুষ সেখানে গেলে শহর কি অসুচি হয়ে যাবে? সূচি অসুচির প্রশ্ন নয়, এটা হচ্ছে আইন। আইনের পেছনে যুক্তি থাকে। এই আইনের পেছনের যুক্তিটি কি? আমরা মানুষ হিসেবে আপনাদের থেকে অনেকখানি আলাদা। সহাবস্থান আমাদের পক্ষে সম্ভব নয় বলেই এই ব্যবস্থা। আপনারা আমাদের সম্পর্কে যত কম জানবেন ততই মঙ্গল। আপনারা আমাদের সম্পর্কে সব কিছুই জানবেন, আর আমরা কিছু জানব না। আপনাদের সম্পর্কে জানা আমাদের প্রয়োজন, কিন্তু আমাদের সম্পর্কে আপনাদের জানা প্রয়োজন নয়। আলোচনা যথেষ্ট হয়েছে ফিহা, এখন বাড়ি যান। ফুলের দোকান কি খোলার ব্যবস্থা করব? রাস্তায় তেমন আলো নেই। ঝড়ে বিদ্যুৎ ব্যবস্থায় যে সমস্যা হয়েছিল সে সমস্যা এখনও কাটিয়ে ওঠা যায়নি। ফিহা হাঁটছেন অন্ধকারে। তীব্র হতাশাবোধ তাকে গ্রাস করতে শুরু করেছে। ফিরে এসেছে পুরানো অস্থিরতা। স্যার, তিনি চমকে তাকালেন। অন্ধকারের রাস্তার পাশে বিশালদেহী একজন যুবক। আপনি কে? স্যার, আমি টহল পুলিশ। আপনি কোথায় যেতে চান বলুন, আমি আপনাকে পৌঁছে দেব। তার কোনো প্রয়োজন নেই, আপনাকে ধন্যবাদ। আমি যদি আপনার পেছনে পেছনে আসি আপনার কি অসুবিধা হবে? হ্যাঁ হবে, আমি একা হাঁটতেই পছন্দ করি। ভালো কথা। এরিন নামের একজন টহল পুলিশের সঙ্গে আমার পরিচয় ছিল। তাকে কি একটা খবর দিতে পারবেন? তাকে কি বলবেন যে আমি বিয়ে করেছি? এরিনকে খবর দেওয়া যাবে না স্যার। কেন? ঝড়ের রাতে সে মারা গেছে। রাস্তায় ডিউটি ছিল, রাস্তা ছেড়ে কোথাও আশ্রয় নেবার অনুমতি ছিল না, কাজেই সে ঝড়ের সময় রাস্তায় দাঁড়িয়েছিল। প্রাণ বাঁচানোর জন্যও সে কোথাও যেতে পারেনি। না, আমরা মানসিকভাবে নিয়ন্ত্রিত। ও আচ্ছা। ফিহা এগিয়ে চললেন। টহল পুলিশ দাঁড়িয়ে আছে, এক দৃষ্টিতে দেখছে তাকে। ফিহা রাতের খাবার শেষ করলেন নিঃশব্দে। নুহাস তার মুখোমুখি বসেছে, কিন্তু তার সঙ্গে তেমন কোনো কথাবার্তা হচ্ছে না। অন্যদিন খাবার টেবিলের আশেপাশে লিম এবং পাঠক দুজনই থাকে, আজ তারা নেই। আপনার খাবারে লবণের সমস্যা হয় বলে শুনেছি, লবণ কি ঠিক আছে? ঠিক আছে। আপনাকে অসম্ভব চিন্তিত মনে হচ্ছে। চিন্তিত না, আমার মন খারাপ হয়ে আছে। মেন্টালিস্টদের সঙ্গে দেখা হলে আমার মন খারাপ হয়ে যায়। ওদের সঙ্গে দেখা না করলেই পারেন। দেখা না করেও কি ওদের হাত থেকে উদ্ধার পাওয়ার উপায় আছে?
এই মুহূর্তে আমরা দুজন যে কথা বলছি তা কি মেন্টালিস্টরা শুনছে না? খুব সম্ভব শুনছে। আমার প্রায় ইচ্ছা করে আমরা সাধারণ মানুষেরা পৃথিবীর কোনো এক নির্জন প্রান্তে চলে যাই। আমাদের নিজেদের একটি দেশ হোক, স্বাধীন দেশ। এই জাতীয় কথা আর কখনো বলবেন না। যারা এই জাতীয় কথা বলেছে বা ভেবেছে তাদের ভয়াবহ শাস্তির কথা কি আপনি জানেন না? হ্যাঁ, এই অপরাধের শাস্তির কথা তিনি জানেন। শাস্তি একটাই, জেল নয়, মৃত্যুদণ্ডও নয়, মানসিকতা হরণ। অপরাধীর মাথা থেকে তখন সমস্ত স্মৃতি নষ্ট করে দেওয়া হয়। অপরাধী তখন পৃথিবীতে সদ্য ভূমিষ্ঠ হওয়া শিশুর মতোই হয়ে যায়। সে কিছুই জানবে না, সব তাকে নতুন করে শিখতে হবে। সে হাঁটতে শেখে, কথা বলতে শেখে। এই শাস্তির চেয়ে মৃত্যুদণ্ড অনেক সহজ শাস্তি। খাওয়া শেষ না করেই ফিহা উঠে পড়লেন। তার আর খেতে ইচ্ছা করছে না। নুহাস বলল, আপনার কি শরীর খারাপ করছে? না, তুমি ঘুমোতে যাও, আমি কাজ করব। কি কাজ করবেন? অঙ্কের একটা মডেল তৈরি করার চেষ্টা করছি, ওটা শেষ করব। আজ না করলে হয় না? না, হয় না নুহাস। এই জিনিসটা আমার মাথায় ঘুরছে। এটা শেষ না করে অন্য কোনো কিছুতে আমি মন দিতে পারবো না। আপনি যখন কাজ করবেন তখন আমি কি আপনার পাশে বসে থাকতে পারি? না, পারো না। তুমি রাগ করো না নুহাস। আমি রাগ করিনি, তবে আপনাকে একটা কথা দিতে হবে। কি কথা? রাতে আপনি যখন ঘুমোতে আসবেন তখন আমি আপনাকে একটা গল্প পড়ে শোনাবো। অতি প্রাকৃত গল্পগুচ্ছ থেকে একটা গল্প। আপনাকে সেই গল্প শুনতে হবে। আমি কখন ঘুমোতে আসি তার তো ঠিক নেই। যত রাতই হোক আমি জেগে থাকবো আপনার জন্য। ডাটা এন্ট্রির মাঝপথে আবারও বাধা পড়ল। কমিউনিকেটরে যোগাযোগ করলেন মারলা লি। মহামতি ফিহা কথা বলছি। গভীর রাতে আপনাকে বিরক্ত করছি বলে দুঃখিত। কি বলবেন বলুন। আপনি আপনার পালক বাবা মার সঙ্গে দেখা করতে চেয়েছিলেন, সেই ব্যবস্থা করা হয়েছে। আপনি বলেছিলেন ব্যবস্থা করা যাবে না। এখন করা হয়েছে। এরা দুজনেই গুরুতর অসুস্থ, মৃত্যুর জন্য অপেক্ষা করছেন। মৃত্যু পথযাত্রী মেন্টালিস্টদের শেষ ইচ্ছা পূর্ণ করা হয়। এরা দুজন আপনাকে দেখতে চাচ্ছেন। আপনি কি আসবেন? আমি এক্ষুনি আসছি। আপনার গেটের কাছে গাড়ি থাকবে। ফিহা পাঠকদের দিকে তাকালেন। পাঠক বলল, আমার মনে হয় আজ রাতে কাজটা করতে পারবো না। আমারও তাই মনে হচ্ছে। নুহাসের সঙ্গে খানিকটা সময় কাটাতে হবে। সে আমাকে কি এক গল্প নাকি পড়ে শোনাবে। আপনি কখন ফিরবেন? বুঝতে পারছি না কতক্ষণ লাগবে। তাড়াতাড়ি ফিরতে চেষ্টা করব। এখন কটা বাজে? রাত 3টা। ভোর হবার বেশি বাকি নেই। ফিহা বাড়ি থেকে বের হলেন। নুহাসকে কিছু বলে গেলেন না। 40 বছর পর ফিহা তার পালক পিতামাতাকে দেখলেন। ঘরে এই দুজন ছাড়া অন্য কেউ নেই। প্রশস্ত একটা খাটেই দুজন বসে আছেন। দুজনকে চূড়ান্ত রকমের অসুস্থ বলে মনে হচ্ছে। দেখেই মনে হচ্ছে এরা মৃত্যুর জন্য অপেক্ষা করছেন। মানুষ না কঙ্কাল, জল জলে চোখ ছাড়া এদের যেন কিছুই নেই। ঘর প্রায় অন্ধকার। অস্পষ্টভাবে সব কিছু চোখে আসে। আপনারা কেমন আছেন? দুজনেই একসঙ্গে ফিহার দিকে তাকালেন। বৃদ্ধ হাতের ইশারায় ফিহাকে পাশে বসতে বললেন, আপনার কি কথা বলার মতো শক্তি আছে? দুজনেই একত্রে হ্যাঁ সূচক মাথা নাড়লেন, কিন্তু কোনো কথা বললেন না। আমার শৈশব আপনারা আপনাদের ভালোবাসায় ডুবিয়ে দিয়েছিলেন। আপনাদের ছেড়ে চলে এলেও আমি সেই ভালোবাসার কথা ভুলিনি। আমার সবচেয়ে গুরুত্বপূর্ণ আবিষ্কারটির নামকরণ করা হয়েছে আপনার নামে, মিরান ফাংশন। বৃদ্ধ মিরান আবার মাথা নাড়লেন, আবার হাত ইশারা করে পাশে বসতে বললেন। ফিহা বসলেন না, দাঁড়িয়ে রইলেন। দুজনকে দেখে তীব্র কষ্ট হচ্ছে। এতটা কষ্ট তার হবে তা কখনো কল্পনা করেননি। তার চোখ ভিজে উঠল। তিনি কোমল গলায় বললেন, যতদিন পদার্থবিদ্যা বেঁচে থাকবে আপনার নাম বেঁচে থাকবে। আমি আপনাদের ছেড়ে এসেছি, কিন্তু আপনাদের ভালোবাসার অমর্যাদা করিনি। আমি মেন্টালিস্টদের ঘৃণা করি। তারা আমাদের রোবট বানিয়ে রেখেছে। আপনারাও মেন্টালিস্ট। আমি আপনাদেরও ঘৃণা করি, কিন্তু কিন্তু কি? আপনাদের দুজনের প্রতি আমার ভালোবাসারও সীমা নেই। জানি। কি করে জানেন? আমরা মেন্টালিস্ট। আমরা দূর থেকে তোমার মন পড়তে পারি। 40 বছর ধরেই পড়ছি। 40 বছর ধরে তোমার মঙ্গল কামনা করছি। আপনাদের ধন্যবাদ। নুহাস মেয়েটি ভালো, তুমি সুখী হবে। আপনাদের আবারও ধন্যবাদ।
আমরা তোমার স্ত্রীর জন্য ফুল আনিয়ে রেখেছি, ফুলগুলি নিয়ে যেও। অবশ্যই নিয়ে যাব। ফিহা লক্ষ্য করলেন খাটের একপাশে প্রচুর গোলাপ, টকটকে রক্তবর্ণের গোলাপ। ফিহার চোখ আবারও ভিজে উঠছে। তুমি ছোটবেলায় যেসব খেলনা নিয়ে খেলতে, তার কোনোটাই আমরা নষ্ট করিনি। তুমি কি সেগুলি দেখতে চাও? না। খুব ছোটবেলায় তুমি পিঠে ব্যথা পেয়েছিলে, ছেলেবেলার ক্ষতচিহ্ন ছিল, এখনো আছে? আছে। তুমি ছোটবেলায় বারবার ছুটে আসতে, আমাকে বলতে, মা আমার ব্যথায় চুমু দিয়ে দাও। তোমার কি মনে আছে? আছে। তুমি যদি খুব লজ্জা না পাও তাহলে আমি সেখানে আরেকবার চুমু দিতে চাই। ফিহা গায়ের কাপড় খুললেন। তার কোনো রকম লজ্জা লাগলো না, বরং মনে হলো এই তো স্বাভাবিক। বৃদ্ধা গভীর আবেগে চুমু খেলেন। বৃদ্ধার চোখ দিয়ে পানি পড়তে লাগলো। যাই, আর একটু বসো, আমার পাশে বসো, আমার হাত ধরে বসো। পক্ষাঘাত হয়েছে, আমি হাত নাড়াতে পারি না, পারলে আমি তোমার হাত ধরতাম। ফিহা বৃদ্ধের হাত ধরলেন। তুমি সময় সমীকরণের সমাধান করতে যাচ্ছ? হ্যাঁ। তুমি চাচ্ছ অতীতে ফিরে যেতে, যাতে আদি মেন্টালিস্ট তৈরির এক্সপেরিমেন্ট কেউ করতে না পারে। আপনারা মেন্টালিস্ট, আমি কি ভাবছি তা সবই আপনারা জানেন। জানি, কিন্তু তুমি জানো না তোমার চিন্তায় বড় ধরনের ভুল আছে। তুমি যেই মুহূর্তে সমাধান বের করবে সেই মুহূর্তে মেন্টালিস্টরা তা জেনে যাবে। অতীতে তুমি যেতে পারবে না ফিহা, তোমাকে যেতে দেয়া হবে না। তোমার বিদ্যা কাজে লাগিয়ে একটা রোবট পাঠানো হবে, তাকে মেন্টালিস্ট তৈরির বিদ্যা শিখিয়ে দেওয়া হবে। এভাবেই চক্র সম্পন্ন হবে। আপনি নিশ্চিত? হ্যাঁ। চক্র ভাঙা যাবে না। তুমি যদি সময় সমীকরণ বের না করো তাহলেই চক্র ভেঙে যাবে। অতীতে কেউ যেতে পারবে না, মেন্টালিস্ট তৈরি হবে না। চক্র সম্পূর্ণ করার জন্যই তোমাকে দরকার। ধর্মগ্রন্থে তো তাই আছে। ধর্মগ্রন্থে কি আছে? ধর্মগ্রন্থে লেখা আছে, জ্ঞানী শত্রুদের প্রতি মমতা রাখিও, কারণ জ্ঞানী শত্রুরা জগতের মহৎ কর্ম সম্পাদন করে। তোমাদের মহাশত্রুর কারণেই তোমরা চক্র সম্পন্ন করবে। সে মিরানের পালক পুত্র, সে জ্ঞানী। ধর্মগ্রন্থে আমার উল্লেখ আছে বলেই কি মেন্টালিস্টরা আমাকে আলাদা করে দেখে? হ্যাঁ, তোমার জ্ঞান তাদের প্রয়োজন। তোমার জ্ঞান ছাড়া চক্র সম্পূর্ণ হবে না। আমরা দুজন সর্বশক্তি দিয়ে তোমার মস্তিষ্ক রক্ষা করে চলেছি, 40 বছর ধরেই করছি, যে কারণে এখনো কেউ তোমার মস্তিষ্ক থেকে কিচ্ছুটি জানে না। আমরা বেশি দিন বাঁচব না, তখন সবাই জানবে। আমাদের যা বলার তোমাকে বললাম, এখন তুমি তোমার বিবেচনা অনুযায়ী কাজ করবে। আমি আপনাদের ভালোবাসি। জানি, ভালোবাসার কথা বলার প্রয়োজন হয় না। ফিহা দীর্ঘ সময় চুপচাপ বসে রইলেন। তারপর উঠে দাঁড়াতে দাঁড়াতে বললেন, আমি যদি মারা যাই তাহলে চক্র ভেঙে যাবে, কারণ সময় সমীকরণ বের হবে না। চক্র ভেঙে গেলে মেন্টালিস্ট তৈরি হবে না, মেন্টালিস্টদের বিষয়ে বই লেখা হবে না, মেন্টালিস্টদের যাবতীয় ধর্মগ্রন্থের সমস্ত লেখা মুছে যাবে। বৃদ্ধ বৃদ্ধা দুজনেই হ্যাঁ সূচক মাথা নাড়ল। আমার যে হঠাৎ আপনাদের কাছে আসার ইচ্ছে হলো তার কারণ কেই যে আপনারা আমাকে ডেকেছেন। হ্যাঁ, তুমি যেভাবে ভাঙতে চাচ্ছ সেভাবে তো সম্ভব নয়, এই কথাটি তোমাকে জানাতে যেতে চেয়েছিলাম। আপনারা চান চক্র ভেঙে যাক? চাই। এই চক্র অন্যায় চক্র। আপনাদের কাছে কি কোনো বিষ আছে? হ্যাঁ, আমরা জোগাড় করে রেখেছি। আমরা জানি তুমি চাইবে। বৃদ্ধা বিষের শিশি বের করে আনলেন। 10 বছর ধরে তারা এই শিশি আগলে রেখেছেন, এখন আর আগলে রাখার প্রয়োজন নেই। বিষের ক্রিয়া কতক্ষণ পর শুরু হবে? ঘণ্টাখানেক লাগবে। ক্রিয়া করবে খুব ধীরে, ব্যথা বোধ হবে না। আমরা তোমাকে ব্যথা পেতে দেব না, তুমি তোমার স্ত্রীর কাছে পৌঁছতে পারবে। ফিহার হাতে একরাশ গোলাপ। বাড়ি ফিরছেন হেঁটে হেঁটে। বিষের ক্রিয়া শুরু হয়েছে, তিনি বুঝতে পারছেন না। তার চিন্তা চেতনা আচ্ছন্ন হয়ে আসছে, তবু গভীর আনন্দে তার মন পরিপূর্ণ। চক্র ভেঙে যাচ্ছে।
ভয়ঙ্কর একটি চক্র ভেঙে যাচ্ছে। ফিহা দ্রুত পা ফেলতে চেষ্টা করছেন। যে করেই হোক নুহাসের কাছে পৌঁছতে হবে। তার গল্পটির শুরুটা হলেও শুনতে হবে। মনে হয় ভোর হতে বেশি দেরি নেই। চারদিকে আলো হতে শুরু করেছে। ফিহার হাতের ফুলগুলি রাস্তায় পড়ে যাচ্ছে। তিনি দূরে ঘণ্টার ধ্বনি শুনতে পাচ্ছেন। কোত্থেকে আসছে এই ঘণ্টা ধ্বনি? রাস্তার মানুষ অবাক হয়ে দেখছে ফুল বিছিয়ে বিছিয়ে একজন মানুষ এগিয়ে যাচ্ছে। সে পা ফেলছে এলোমেলো ভঙ্গিতে। অন্ধকারে মানুষটিকে চেনা যাচ্ছে না। যারা ফুল ছড়িয়ে এগিয়ে যায় তাদের চেনারও তেমন প্রয়োজন নেই।